আচ্ছা, আমরা একটু পার্সেন্টেজের কাজটা সেরে ফেলি। একটু বলো দেখি কে কে আসছো সিরিয়ালি। স্যার রোল 35 ফারিয়া মেহের। 35 ফারিয়া, হ্যাঁ। নেক্সট বললো। ফারিয়া মেহের পেয়েছে। জান্নাতুল মাওয়া রুল কত? রোল 47। তারপরে বলতে থাকো এক একজন। স্যার রোল সুমাই 41। জর্জারটা শেষে বলো। 41 তাহমিন আক্তার মিতু। হ্যাঁ, স্যার সুমাইয়া রুমকি রোল 40। 40। নেক্সট স্যার রোল 30। রোল কত? স্যার রোল 38 এস এম সাইফুল ইসলাম লিজন। 38 লিজন, ঠিক আছে। স্যার রোল 43 নাসরিন ইসলাম। 43, হ্যাঁ। স্যার রোল 10 ইফতিখারুল ইসলাম। 10 তো কি টিএ 2 নাকি? না স্যার T3 স্যার। তুমি রেগুলার করেছো, আগে আগে ওয়ার্ড অ্যাটেন্ড করো নাই না? না স্যার ওই সময় স্যার ওই আমাদের সাপ্লি ছিল তো স্যার ওই কারণে ক্লাস করতে পারিনি স্যার। ঠিক আছে, এই বাকি ক্লাসগুলো কন্টিনিউ করো। জি স্যার। তারপরে নেক্সট স্যার 45 45। হ্যাঁ, বলতে থাকো। স্যার 44 44। স্যার রোল 52। কি নাম? স্যার রোল 52। হ্যাঁ, ঠিক আছে। তারপর স্যার রোল 50। 50, হ্যাঁ। স্যার 51। 51। স্যার রোল 32 TA2। 32 জি স্যার। TA2, হ্যাঁ। স্যার TA1 14 TA1 14। আচ্ছা, স্যার। ঠিক আছে। তারপর আর কেউ? আর কেউ বাকি আছো? স্যার রোল 46 46 তসলিমা। জি স্যার। হ্যাঁ, আর কেউ? আর কেউ বাকি আছো? এই না, ঠিক আছে। বাকিরা কেউ আসলে করে দাও। আগে বাকি আছো? জি স্যার। বলো। স্যার টিয়ার 45। 45 TA2 45, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ, আজকে তো তোমাদের শিডিউল দেওয়া হয়েছে কি মেল নিউট্রিশন, তাই না? মেল নিউট্রিশন কিন্তু তোমাদের সাথে 2টা লেকচার হওয়ার কথা। আমরা একটা ক্লাস ওই দিন শুরু করেছিলাম, বাকিটা আজকে দেখি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মেল নিউট্রিশনের ব্যাপারে তোমাদের গত ক্লাসে আমি একটা স্লাইড বাকি ছিল, সেটা একটু আগে দেখাই নেই। তোমরা কি বলতে পারো, আমি আগে বলেছিলাম যে মেল নিউট্রিশন রোগকে আমরা যদি ওয়ার্ডে অ্যাসেসমেন্ট করি অ্যাকর্ডিং টু IMCI, হাউ উই প্রসিড, স্টেপগুলো কি কি কেউ বলতে পারবা? যদি তোমাকে বলা হয় যে অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য বেবি অ্যাকর্ডিং টু IMCI, এটা তো শর্ট কেস থাকলো, তাহলে তোমরা এই কেসটাকে কিভাবে হ্যান্ডেলিং করবে, হাউ ইউ প্রসিড? সাইনাস সিম্পটম গুলো আছে কিনা স্যার ফার্স্টে দেখবো। স্যার এই 3টা জিনিস অ্যাসেস করব। ফার্স্ট হচ্ছে জেড স্কোর দেখবো, বাইপেটাল ইডিমা আছে কিনা দেখবো, আর হচ্ছে মিড আর্ম সার্কামফারেন্সটা চেক করব। রাইট। আর কিছু এটা
এটা তোমাদেরকে বলি না, এই জন্য বলতে পারছো না। একটা স্লাইড দেখাচ্ছে, সেটা হলো তোমার আইএমসিআই থেকে। তো আমি 3টা কোশ্চেন দিছিলাম, তাই না? কি কি কোশ্চেন জানো? শর্ট কেস, হ্যাঁ তাহমিনা বলো, আইএমসিআই জি, থেকে স্যার। কি কি কোশ্চেন দেওয়া হয়েছিল ফর শর্ট কেস? ওয়েট হ্যাঁ? ফর না, আইএমসিআই থেকে কি কি কোশ্চেন দেওয়া হয়েছিল এজ এ শর্ট কেস? নিউমোনি ভিকারুন্নেসা বলো, রুল 14 আইএমসিআই থেকে কি কি কোশ্চেন দেওয়া হয়েছিল ফর শর্ট কেস? হ্যাঁ, ভিকারুন্নেসা। কি ভিকারুন্নেসা নাই? একরামুন্নেসা বলো, একরামুন্নেসা। Sir, nutritional assessment examination. হ্যাঁ, আর আর কি বলতে পারছো না? সাইমা বলো, সাইমা। Sir, anthropometry in growth chart, examination of precordium, abdomen of neonate and neonate examination. রেগোডিয়াম কি আইএমসিআই এর মধ্যে? আমি বলেছি যে আইএমসিআই Sir. থেকে তোমাদের Assessment of patient with cough or cold, রাইট। patient with loose motion. হ্যাঁ, assess the baby according to IMCI। আরেকটা কি? আর স্যার হচ্ছে প্লট, মানে গ্রোথ চার্টে প্লট করতে হবে। হ্যাঁ, এটা কি থাকবে? কোশ্চেনটা কি হবে? Assess the anthropometry of the child. And plot it on the গ্রোথ চার্ট। 3টা। আরেকটা বাকি আছে? assess the nutritional status. রাইট, এই 4টাই। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? আইএমসিআই থেকে 4টা থেকে একটা শর্ট কেস তোমাদেরকে ফেস করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এভাবে প্রস্তুত থাকো। যে 4টা তোমরা বললাম, তো এই আইএমসিআই যে কোনো শর্ট কেস প্রসিড করার জন্য আইএমসিআই তোমার যেটাই হোক না কেন, তোমার ডায়রিয়া হোক, কাফ এন্ড কোল্ড হোক, নিউট্রিশন স্ট্যাটাস হোক, প্রথম তোমাকে আমরা কিছু, এই স্লাইডটা দেখো কি কি বলা। বলো, একজন বলো, ফারিয়া বলো। দেখা যাচ্ছে না? সরি। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, বলো। দেখা যাচ্ছে। বলো বলো, ফারিয়া বলো, ফারিয়া মেহের। স্যার, স্যার স্লাইড পড়বো? হ্যাঁ, স্লাইডটা পড়ো। Sir, management of the sick child aged 2 months up to 5 years. Child name, age, weight in kg, temperature, degree Fahrenheit. Ask what are the child's problem. Initial visit, follow-up visit, assess. Then check for general danger sign. Ask, is the child able to drink or breastfeed? Does the child vomit everything? Has the child bad convulsion during this illness? Then look, see if the child is lethargic or unconscious. Is the child convulsing now? Yes or no? তাহলে এটা বলতে চাচ্ছি তোমাদেরকে, সেটা হলো যখন কোশ্চেনটা থাকবে এসএস দ্য বেবি, অ্যাসেস দ্য নিউট্রিশন স্ট্যাটাস অফ দ্য বেবি অ্যাকর্ডিং টু আইএমসিআই, তোমাকে শর্ট কেসের জন্য সময় কয় মিনিট? 5 মিনিট, তাই না? শর্ট কেসে তোমার এক্সামিনেশনের টাইম হলো 5 মিনিট। তোমাদেরকে 3 মিনিটের মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে, আর 2 মিনিট তোমাদেরকে রিজার্ভ রাখতে হবে ফর কোশ্চেনিং অ্যান্ড অ্যান্সার। তো এই 3 মিনিটের মধ্যে তোমাদের কি কি কাজ? সে যদি কোশ্চেনটা হয় এটা যে অ্যাসেস দ্য বেবি, অ্যাসেস দ্য নিউট্রিশন স্ট্যাটাস অ্যাকর্ডিং টু আইএমসিআই, অথবা কাফ এন্ড কোল্ড, যেটাই হোক না কেন, তোমাকে প্রথম রোগীকে এই কয়েকটা কথা জিজ্ঞেস করতে হবে।
আমরা যেমন হিস্ট্রি নেই, তো লং কেসে তো অনেক হিস্ট্রি নেই, তাই না? শর্ট কেসে এত হিস্ট্রি, শর্ট কেসে কিন্তু কোনো হিস্ট্রি নেওয়ার বিধান নাই, আছে? তোমার মেডিসিন শর্ট কেস মেডিসিন করছো না ওয়ার্ড? হ্যাঁ, না, স্যার। শর্ট কেসে রোগীর সাথে কথা বলার কোনো বিধান নাই, তাই না? কিন্তু আইএমসিআই যখন বলা হবে যে অ্যাসেস দ্য বেবি অ্যাকর্ডিং টু আইএমসিআই, তখন তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে হবে। সে কিছু কথা বলতে এই কথাগুলো, এর বাইরে কোনো কথা জিজ্ঞেস করা যাবে না। কিন্তু আদার দেন আইএমসিআই কিন্তু রোগীর সাথে কোনো কথা বলার সুযোগ নাই। জাস্ট কোশ্চেন দেওয়া হলো, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে প্রসিড করতে হবে, জিজ্ঞেস করতে হবে। প্রথম কথা কি, রোগীর নাম, বয়স, ওজন। ওজন যদি জানা থাকে জিজ্ঞেস করা, না জানা থাকলে তোমাকে মেজার করতে হবে। টেম্পারেচার রোগীকে জিজ্ঞেস করতে পারবে, তুমি মেজারও করতে পারবে। তারপরে কোশ্চেন হলো হোয়াট আর দ্য চাইল্ডস প্রবলেম, আপনার বাবুর কি সমস্যা। এরপরে কথা হলো ইনিশিয়াল ভিজিট, আপনি কি এটা ফলো আপে আসছেন। তারপর হলো এসএস, তার মানে হলো তোমার এই কথাগুলো যখন তোমাকে বলা হবে যে এসএস দ্য বেবি অ্যাকর্ডিং টু আইএমসিআই, তোমাকে এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে, প্রথম কাজ। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই কথাগুলো প্রথম জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করার পরে তোমাকে দেখতে হবে তার কোনো ডেঞ্জার সাইন আছে কিনা। এটা সকল কেসের ক্ষেত্রে, ডায়রিয়া হোক, তোমাকে চেক ফর জেনারেল ডেঞ্জার সাইন, ডেঞ্জার সাইনগুলো চেক করতে হবে। তিনটা প্রশ্ন করতে হবে আর দুইটা জিনিস দেখতে হবে। এই প্রশ্ন তিনটা বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন? ইজ দ্য চাইল্ড এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, ভমিটস এভরিথিং কিনা, কনভালশন ছিল কিনা জিজ্ঞেস করতে হবে। আর এখন তোমাকে দেখতে হবে কি, সি দ্য চাইল্ড লেথার্জিক আনকনসিয়াস কিনা, চাইল্ড কনভালসিং নাও কিনা, এটা তোমাকে দেখতে হবে, লুক করতে হবে। তাহলে তিনটা হলো প্রশ্ন, দুইটা হলো দেখার, আর উপরে হলো তোমার পার্টিকুলারসের মধ্যে ওই কথাগুলো জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে? এইটুকু জিজ্ঞেসের পরেই তোমার অ্যাকর্ডিং টু তোমার কেস প্রসিড করে ফেলতে হবে। যদি মেল নিউট্রিশন হয়, এটা আগে তোমাকে বলা হয়েছে গত ক্লাসে, আমি এই স্লাইডটা বলছি, এটা বলতে চাচ্ছি না। এই স্লাইডটা হলো, বুঝতে পারছো তো না? জি স্যার। যদি মেল নিউট্রিশন হয়, তোমাকে এই পয়েন্টগুলো দেখতে হবে, লুক ফর সাইন্স অফ একুইট মেল নিউট্রিশন। তারপরে যেগুলো আছে এগুলো আমি রিপিট করছি না। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন বলো দেখি একজন, কে বলবে কিভাবে প্রশ্নটা প্রসিড করবা, কিভাবে? নাসরিন বলো, নাসরিন ইসলাম বলো, কিভাবে তোমাকে বলা হলো, হাউ ইউ প্রসিড? নাসরিন ইসলাম। নাসরিন ইসলাম কি নাই? হ্যাঁ, স্যার হয়তো নেট প্রবলেম করতেছে ওর। ইফতেখার বলো, ইফতেখার কিভাবে প্রসিড করবে বলো। বেশি কথা বলে লাভ নেই, জরুরি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে একটুকু। হ্যাঁ, এটুকু না জানলে কিন্তু বিপদে প্রসিড করতে পারবো না। ও ইফতেখার হারাই ফেললাম নাকি? স্যার আসছি স্যার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, স্লাইডটা দেখাইলাম, তোমাদেরকে দিয়ে পড়াইলাম, বেশি কথা বলতে চাচ্ছি না তো আমি। কি কি জিজ্ঞেস করবা, হাউ ইউ প্রসিড। তোমাকে বলা হলো যে assess the baby according to IMCI, assess the nutrition status according to IMCI, কি বলবা বলো। স্যার পেশেন্ট নেম, এজ, তারপর স্যার ওয়েট, টেম্পারেচার, তারপর স্যার আচ্ছা, রোগীকে বলো তোমার সামনে একটা 3 বছরের বাচ্চা আছে, বলো কি কি বলবা। মা বসা আছে, মাকে বলো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস। তোমার সামনে একটা বাচ্চা, বাচ্চাকে নিয়ে মা বসে আছে, মাকে কি কি বলবা সেই কথাগুলো বলো আমাকে। স্যার ফার্স্টে তো স্যার নেম, আমার সাথে কথা দরকার নেই, মাকে বললো। নাও ওয়ান মাদার ফ্রন্ট অফ ইউ, মাকে কি জিজ্ঞেস করবা, মাকে বলো।
স্যার পারছো না। তসলিমা আক্তার বলো, তসলিমা আক্তার। তসলিমা নাই। আনিকা রহমান বলো, আনিকা রহমান জি স্যার। বলো। তোমার সামনে একটা মা বসা আছে, মাকে কি কি জিজ্ঞেস করবা, কি বলবা বলো। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ তাজুল আহমেদ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। আমি জি। আপনার আমি আপনার সন্তানের কিছু পরীক্ষা করবো, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। জি আহ, তাই। আহ, আহ, বাচ্চার নাম কি, বাচ্চার বয়স কত, কি সমস্যা নিয়ে এসেছেন, বাচ্চা খায় নাকি ঠিক মতো, বাচ্চা কখনো বমি করে দেয় নাকি, খিঁচুনি হয় নাকি বাচ্চার, তারপর স্যার স্যার বাচ্চা দুর্বল নাকি, এগুলো জিজ্ঞেস করবো। দুর্বল নাকি শব্দটা আছে? স্যার পেশেন্ট কিন্তু লেথার্জি বললে বুঝবে না, মানে কিভাবে বলবো ওটা স্যার? লেথার্জি কি জিজ্ঞেস করবা না দেখবা? এটা কি জিজ্ঞেস করার বিষয়? আবার না, স্যার, দেখো, দেখবো এটা কি স্যার, দেখার দেখবো। বিষয় না জিজ্ঞাসার বিষয়? স্যার দেখার বিষয়, দেখবো। দেখার বিষয়। লোকের মধ্যে লেথার্জি করে আনকনসিয়াস কিনা এটা আমরা দেখবো, এটা জিজ্ঞেস করবো না। হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে। আস্ত হলো 3টা আর লোক হলো 2টা, ঠিক আছে? এটা হলো হ্যাঁ, ভালোই বলছো, ভালোই বলছো, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো তো? এইভাবে কিন্তু প্রসিড করতে হবে তোমাদেরকে। তারপরে তোমার অ্যাকর্ডিং টু কেসে চলে যেতে হবে। অ্যাকর্ডিং টু কেস বলতে তোমাকে এই যে যখন তোমাকে বলা হলো এরপরে কি করবে এটা বলো দেখি, দেখি কে কি করবে। এই স্লাইডটা সরাই ফেললাম। এখন সে আসল জায়গায় চলে যাও। কি কি প্রশ্ন হবে এখন? এটুকু হলো, এরপর একটুকু আসমা ফাহমিদা বলো, আসমা ফাহমিদা। আসমা ফাহমিদা নাই। আফরোজি জান্নাত। কি কাউকে তো পাচ্ছি না, কি খবর? হ্যাঁ, এমনি সবাই আছে, প্রশ্ন ধরলে এখানে নীরব থাকে। হ্যাঁ, আফরিন ইসলাম বলো, আফরিন ইসলাম। এরপরে স্টেপটা কি? একটা ম্যালনিউট্রিশনের রোগী তোমাকে দেওয়া হলো, তোমাকে একটা ম্যালনিউট্রিশনের রোগী দেওয়া হলো, তুমি কি কি স্টেপগুলো কি কি করবা? আমরা গত ক্লাসে বলছি। আফরিন ইসলাম, এই তোমরা সবাই কি বলে মিউট হয়ে থাকো। আমি যাকে জিজ্ঞেস করি সবাই যাতে পাওয়া যায়, সবাই মিউট থাকো না কেন? সবাই আনমিউট। হ্যাঁ জি স্যার। সবাই কি মিউট হয়ে থাকবা না নাকি? আমাকে করতে হবে এটা? না স্যার, সমস্যা নেই স্যার, আমরা আছি। কই না, এই যে সবাই তো আনমিউট অবস্থায় আছে। সবাই মিউট থাকো। সে তখন আনমিউট করে নিলেই হবে। না, সবাই যখন যাকে জিজ্ঞেস করি তখন সে কথা বলবো। আর সবাই যদি আনমিউট থাকে তাহলে নয়েজ হবে অনেক স্যার। না, নয়েজ করবা না। স্যার কথা নেটের স্যার ব্যাকগ্রাউন্ডের আওয়াজে অনেক নয়েজ হয়, মানে আমরা যদি নয়েজ নাও করি। তোমরা জনতা না। হ্যাঁ, তোমরা তো স্পেসিফিক লোক, যার সাথে কথা বলি সেই কথা বলবে। আচ্ছা বলো, আফরিন বলো, আফরিন। আফরাদ ইসলাম। আর প্রশ্নটা বুঝতে পেরেছো নাকি? আফরিন ইসলাম। আচ্ছা, আমি স্লাইডটা আবার দিচ্ছি, বুঝছি সব বলে গেছে। কোশ্চেনটা আরেকবার একটু বলেন। কোশ্চেনটা হলো এই যে তোমরা একটা ম্যাল নিউট্রিশন রোগী তোমাদের পরীক্ষায় দেওয়া হলো, the baby according to IBCM। প্রথম তোমরা পার্টিকুলার জিজ্ঞেস করলা, এতক্ষণ যেগুলো বললাম আমরা। তারপরে জেনারেল সাইনটা এসএস চেক করলা। এরপরে কাজটা কি? এরপরে তোমাকে কিভাবে কাজ করবা? এটা হ্যাঁ, কি কি স্টেপগুলো কি কি করবা? স্যার এরপরে পেশেন্টের হচ্ছে স্যার সিভিয়ার মানে ক্লাসিফিকেশনটা দেখবো স্যার, মানে ম্যালনিউট্রিশন অনুযায়ী নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। একজন যে বলো, একজন করে কথা বলো। আফরিন বলো।
আফরিন পাওয়া যাচ্ছে না আফরিনকে। এই জন্য বলছি সবাই মিউট থাকো, সাথে সাথে যাতে আমরা তোমরা ওই মিউট আনমিউট করতে করতে সময় লেগে যায়। হ্যাঁ? সবাই মিউট থাকলে তো ভালো, একজনই কথা বলবে। আসমা ফাহমিদা বলো, প্রশ্নটা বোঝো নাই? স্যার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে হবে। যে স্লাইডটা আবার দেখো, ধরো স্লাইডটা দেওয়া হলো, এই যে এই স্লাইডটা তোমাদের সামনে দেওয়া হয়, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। এই স্লাইড গুলো, এই চার্ট গুলো তোমাদের মুখস্থ থাকা লাগবে, তা না হলে ভুলে যাবো। কি করতে হবে এখন বলো দেখি? থিওরিটিক্যাল ডিসকাশন করে লাভ না, এটা ওয়ার্ড ক্লিনিক্যাল ক্লাস। আমি লেকচার তোতা বাকির মতো বলে যাব আর তোমরা নোট শুনে যাবা, এটা তো এই ক্লাস না। আমাদেরকে কেস ম্যানেজ করতে হবে, তাই না? নাকি স্যার ম্যাল নিউট্রিশন অ্যাসেস করতে হবে, এই জন্য স্যার বোথ ফিটে ইডমা দেখতে হবে। আগাও, তারপরে কি করবা? তারপর স্যার ওয়েট ফর হাইট। দেখে বলো কি কি করবা সেটা বলো। তোমার সামনে রোগী আছে, তুমি কি কি করবা বলো, স্টেপ গুলো তুমি বলো, কি কি করবে সেটা বলো। এটা বলা দরকার নাই, পড়া দরকার নাই, তুমি কি কি করবে। 3 মিনিটের সময়। স্যার ম্যাল নিউট্রিশন টা স্যার অ্যাসেস করতে হবে। করার জন্য তুমি কি কি করবে সেটা বলো। স্যার বোথ ফিটে ইডমাটা দেখবো, এরপর স্যার ওয়েট ফর হাইট অর লেন্থ দেখবো জেড স্কোরের মাধ্যমে। দেখবা, দেখার আগে তুমি কি কি করবা, কি কি করবে সেটা বলো। খালি দেখবা বললে তুমি করো। সে তোমার সামনে একটা 3 বছরের ছেলে বাবু আছে, 3 বছর বয়স ছেলে বাবু, তুমি কি কি কাজ করতেছো, তোমার সামনে একটা বাচ্চা আছে, তুমি কি কি করবা সেটা বলো। করতে থাকো, করো এবং বলো। তোমার সামনে 3 বছরের একটা ছেলে বাবু আছে, তুমি অ্যাসেসমেন্ট করার জন্য কি কি দেখতেছো, কি কি দেখবা, বলতে থাকো, দেখো এবং বলো। স্যার জিজ্ঞেস করবো স্যার স্যার খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা, বমি করে ফেলে কিনা। ওটা আলাপ শেষ তো? জি স্যার। ওটা আলাপ শেষ না? জি স্যার। আমি তো স্লাইড দিলাম, এখানে এই স্লাইড থেকে তুমি কি কি কাজ করবা। স্যার ওয়েট মাপবো। মাপবো না, তুমি মাপতে থাকো, মাপবো এবং বলো। সে তোমার সামনে একটা 3 বছরের বাচ্চা আছে, তুমি কি করছো একটু শুধু বলো, করবা না, করতেছো বলো, এরকম। বুঝো নাই? তোমাদের লেকচার দিতে বললে সব বলতে পারো, কিন্তু যখন রোগীর সামনে দেওয়া হয়, রোগীর তো নাই, তারপরে রোগী কল্পনা ধরে নিয়ে বলো কি কি করছো বলো। কে কথা বলছিলা? আশফাক আঞ্জিনা নাকি? তোমরা সবাই মিউট হয়ে থাকো, আমি যার সাথে কথা বলি সেই সাথে কথা বলবে। স্যার আমি বলছিলাম আসমা ফাহমিদা। আশফাক বলছিলা? স্যার আসমা ফাহমিদা বলছিলাম। আসমা ফাহমিদা, হ্যাঁ বলো। স্যার তোমার সামনে একটা 3 বছরের বাচ্চা আছে, ছেলে বাচ্চা, তুমি অ্যাসেসমেন্ট করতে দেওয়া হলো, তুমি কি কি দেখতেছো বলো, কি কি বাচ্চা তোমার সামনে আছে, তুমি বলো কি কি করছো, আমরা দেখছি তুমি কি করছো বলো। স্যার ওয়েট মাপছি, হাইট মাপছি, লেন্থ মাপছি, এরপর স্যার ওয়েট মাপছো, হাইট মাপছো, হাইটও মাপছো আবার লেন্থও মাপছো নাকি? স্যার হাইট যদি স্যার বাচ্চা যদি হাঁটতে পারে তাহলে তো দাঁড়াতে পারে, তাহলে 3 বছরের বাচ্চা তো বললাম, 3 বছরের বাচ্চা কি দেখবা, তাহলে হাইট মাপবো। বাস, তাহলে লেন্থ কেন বলবা? অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, তাহলে নেগেটিভ মার্কিং। তোমাকে তো বললাম আমি 3 বছরের বাচ্চা, তাহলে সেভাবে কথা বলো, আবার বলো। স্যার ওয়েট মেপেছি, এরপর ওয়েট কত পাইলা?
ওয়েট মাইপা কত পাইলা? বলো একটা, কিছু অসুবিধা নাই। স্যার 12 কেজি 12 কেজি ওয়েট পাইলা, গুড, ঠিক আছে। হাইট কত পেয়েছো? এটা বলো, অসুবিধা নাই। স্যার হাইট 3 ফিটের 3 ইয়ার বলো একটা কিছু বলো। স্যার 3 ফিট হ্যাঁ স্যার 3 ফিট 3 ফিট। তোমরা আমার ক্লাসে যখন বসবা তখন ওই যন্ত্রপাতি নিয়ে বসতে হবে। ওয়ার্ডে আসছো কিন্তু মনে রেখো, তাই না? কি কি জিনিস নিয়ে আসতে হবে? বসছো, ইনস্ট্রুমেন্ট গুলো সাথে নিয়েই বসলে ভালো, ঠিক না? তাই না? কি কি জিনিস নিয়ে আসবা? এই যখন আমার কাছে বলবা তখন, আমার কাছে না, সব ক্লাসে, সব স্যারদের ক্লাসে, তোমরা এখন ওয়ার্ডে আসছো, সেই ওয়ার্ডে আসছো মনে করে যা কাজ জিনিসপত্র লাগে সবকিছু নিয়ে বসবা। এইটা হলো ওয়ার্ড ক্লাসের তোমার কি বলে, তোমার এক্সাম্পল। হ্যাঁ বলো কি 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 নিয়ে আর তোমার? আচ্ছা, হাইট বললাম, মেজারিং টেপ, হাইটটা দেখলাম, মেজারিং টেপ কত পাইলা? হাইট কত পাইলা বলো একটা কিছু। স্যার 85 সেন্টিমিটার 85 সেন্টিমিটার, গুড, ঠিক আছে, বুঝলাম, অসুবিধা নাই, নো প্রবলেম। একটা বলে যাও, তারপরে হাইট দেখলা, ওয়েট দেখলা, আর কি করবা? স্যার এরপর এই তো চার্ট সামনে দিয়ে দিচ্ছে, চার্ট কিন্তু সামনে থাকবে না, তারপর তো স্লাইড সামনে তোমার আছে, তাও দেরি হচ্ছে কেন? এটা তো সামনে তোমার থাকবে না, তোমার মাথায় থাকা লাগবে এটা, যে আমাকে এই জিনিস দেখতে হবে, এই বলতে হবে। হাইট দেখলা, ওয়েট দেখলাম, বুঝলাম, নেক্সট আর কি দেখবা? হ্যাঁ হ্যাঁ স্যার মিডিয়াম সার্কামফারেন্স দেখব। দেখো দেখো, দেখবা না, দেখো, তোমাকে রুগী স্যার দেওয়া দেখছি হয়েছে তো, মিডিয়াম সার্কামফারেন্স, জি স্যার। মাপো, মাইপা কত পাইলা? হ্যাঁ স্যার মেপে কত পাইলা বলো? হ্যাঁ তোমারটাই মাপো, অথবা তোমার সামনে একটা 3 বছরের বাচ্চা রাখো, আসে ঘরে কেউ নাই? না স্যার। হ্যাঁ, ছোট ভাই বোন নাই? না স্যার। কেন? স্যার আমার ছোট ভাই বড় হয়ে গেছে। তাইলে ওই আশেপাশ থেকে ধার করে আনতে হবে। প্রতিদিন যখন ওয়ার্ড ক্লাসের সামনে বলবা, এরকম একটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সামনে একটা বাবু রাখতে হবে। হ্যাঁ, এই স্টাইলে না করলে তো তোমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন হবে না। স্যার 118 মিলিমিটার পেয়েছি স্যার, মিডিয়াম সার্কামফারেন্স। কত? স্যার 118 118 মিলিমিটার পেয়েছো, ঠিক আছে, মানলাম, ওকে ফাইন। আর কি দেখলাম? স্যার স্যার এরপর আর কি দেখবো স্যার হ্যাঁ, ওলিক্রেনন এন্ড অ্যাক্রোমিয়ানের মিড পয়েন্ট। হ্যাঁ, কি দিয়ে দেখছো? মাপ কি দিয়ে দেখেছো? স্যার ওটা স্যার মেজারিং টেপ দিয়ে স্যার। মেজারিং টেপ দিয়ে, মেজারিং টেপ, সেটাই বলবো, রাইট, মেজারিং টেপ দিয়ে দেখছো, মিলিমিটারে দেখছো। আর কি বাকি আছে দেখার? আর স্যার আর এডিমা অন বোথ। হ্যাঁ, এডিমা দেখো, এডিমা দেখো, তাড়াতাড়ি দেখতে হবে তো, তোমার সময় মাত্র 3 মিনিট। তোমাকে মনে রাখতে হবে, শর্ট কেস, তোমাকে 3 মিনিটের মধ্যে সব কথা সারতে হবে। এটা স্যার এডিমা দেখেছি স্যার। দেখেছো? কোথায় দেখছো এডিমা বলো? স্যার অন বোথ ফিট। ফিটের কোথায়? আচ্ছা, ঠিক আছে, কি পাইছো? হ্যাঁ, তোমার ইমপ্রেশন কি? স্যার এডিমা আছে না নাই? স্যার স্যার একটা কিছু বলো, অসুবিধা নাই, আমরা তো এখানে ডামি পেশেন্ট। এডিমা নাই? হ্যাঁ,
আচ্ছা ঠিক, জোরে বলো তো, অসুবিধা কিছু নাই। আচ্ছা নেক্সট, সবাই বুঝতে পারছো তো? এই কাজগুলো কিন্তু করতে হবে যখন অ্যাসেস করতে হবে। তোমাকে জট করে হাইটটা দেখে ফেলো, ওয়েটটা দেখে ফেলো। যেহেতু 3 বছরের বাচ্চা, শুধু আমরা এখানে হাইট দেখবো, লেংথ বলা যাবে না। তারপরে মোয়াক দেখে ফেলো, এবং এইটা দেখার পরে হলো তোমার এডিমা দেখতে হবে বোথ ফিট। তারপরে তোমাকে চার্টে যেতে হবে। এরপরে কাজ কি, যদি বলা হয়েছে এরপরে তোমাকে চার্টে ফেলতে হবে। হ্যাঁ, যদি জেড স্কোরে তোমার 300 দিকে আসে অথবা মোয়াক 115 কমে আসে, তাহলে আমরা আরো কিছু মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা দেখবো, তাই না? ডেঞ্জার সাইন, সিভিয়ার ক্লাসিফিকেশন, নিউমোনিয়া, ডায়রিয়া। তারপরে নো মেডিকেল কমপ্লিকেশন থাকলে 6 মাসের কম হইলে আমরা ওভার ফুড করব, সে কেমন খেতে পারে এটা আমরা দেখব। আর 6 মাসের নিচে হলে তাকে কোনো ব্রেস্ট ফিডিং প্রবলেম আছে কিনা দেখবো। এই হলো দেখার বিষয়, তাই তো? এখন সে ধরো তোমার বাচ্চাটার এই হাইট পাইলা হলো 85 সেন্টিমিটার, ওজন পাইলা 12, চার্টে ফেলো। এখন লুক এট দ্য চার্ট, ক্যালকুলেটিং চার্ট। চার্ট আছে তোমার সামনে? না স্যার, হ্যাঁ, কি চার্ট আছে? তাহলে তোমার ক্লাসের সময় এই চার্টটা সাথে নিয়ে বসতে হবে। হ্যাঁ নাকি? হ্যাঁ, চার্ট নিয়ে বসতে হবে না? চার্টে ফেলতে হবে। তোমাকে 3 জেড স্কোরের নিচে আসে না উপরে আসে দেখার জন্য তো চার্ট লাগবে। থিওরিটিক্যাল কথা বলে তো লাভ নাই, তোমাকে চার্টে আসতে হবে। চার্ট আছে কারো কাছে? কারো কাছে চার্ট আছে? হ্যাঁ, সাথে সামনে আছে কারো চার্ট? জি স্যার আছে। কেন, আমি তো স্লাইড দিলাম, ও তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছিল তো এটা। হ্যাঁ, এই চার্টে বলো এখন কি অবস্থায় আছে। তোমার বাচ্চাটা ওজন হলো 12 কেজি, হাইট হলো 85। তোমার চার্টের কোথায় আছে? ছেলে বাবু, 3 বছর বয়স, বলো কোথায় আছে? 3 বছর বয়স, ছেলে বাবু, ওজন 12 কেজি, হাইট 85। তোমার চার্টে বের করো। চার্টে আছে তোমার সামনে, নিতে পারছো? হ্যাঁ, আমাদেরকে পিডিএফ দেওয়া হয়নি। দেওয়া হয় নাই। তোমাদেরকে আমি বললাম যে নেট থেকে আইএনসিএফ ম্যানুয়ালটা বের করে নিবা, এখানে চার্ট আছে, তাতে লাভ নাই। ছবি দিলে কি দেখা যায় নাকি? ছবি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এই জন্য বললাম চার্টটা তোমার সাথে নিয়ে বসতে পারলে ভালো হতো। স্যার ওই স্লাইডটা আনলে তো আমরা বুঝতে পারতাম। স্যার স্ক্রিন শেয়ারে, হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ারে ওই স্লাইডটা দিলে তাহলে তো দেখতে পারতাম। হ্যাঁ, এই যে আমি তো দিব না, তোমার কাছে থাকা লাগবে। হ্যাঁ, তোমার কাছে থাকা লাগবে। কোন চার্টটা ফলো করব আমরা? স্যার 2 to 5 ইয়ার্স এর একটা চার্ট আছে স্যার, ওয়েট ফর হাইট বয়েজ। ওটা তো নাই দেখা যাচ্ছে চার্টে। আচ্ছা ধরো দুইটা মেয়ে বাচ্চা আর কি, ছেলের চার্টটা নাই, ওঠানো হয় নাই। এই যে ধরো এই চার্টটা ফলো করবে। ধরো মেয়ে বাচ্চা বললাম, তাই না? হ্যাঁ, বলো কোথায় আছে বাচ্চার চার্টে, কোথায় আছে দেখাও দেখি। দেখাতে পারবা? বলতে পারবা? এই চার্টটা দেখা যাচ্ছে? কোথায় পড়বে? এই যে 12 কেজি, তাই না? এই যে 12 কেজি, স্যার মিডলাইনের স্যার 12 কেজি 85 সেন্টিমিটার বললা না? এই যে এইখানে পড়ছে, সে এখানে পড়ছে না? দাগ দিলাম যে এখানে। জি স্যার। হ্যাঁ, এইখানে পড়ছে সে, এইখানে 12 কেজি 85 সেন্টিমিটার এইখানে পড়ছে। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, তার ইমপ্রেশনটা কি? সে কোথায় আছে? কোথায় আছে সে? 0 আর 1 এর মাঝখানে স্যার। 1 এর মাঝখানে আছে স্যার, নরমাল। হ্যাঁ, নিউট্রিশনাল স্ট্যাটাস। হ্যাঁ, তাহলে সে বেয়াল নিউট্রিশনের মধ্যে পড়ে নাই, সে ওভার নিউট্রিশনের মধ্যে আছে। হ্যাঁ, সে আন্ডার নিউট্রিশনের মধ্যে নাই। হ্যাঁ, আবার ধরো এই বাচ্চাটা যদি 85 সেন্টিমিটার বললা, হ্যাঁ ধরো বাচ্চাটার ওজন হলো 8। সবাইকে আসতে পারছো?
সবাই আসতে পারছো? স্যার আসতেছে স্যার শুধু। আহ, জি স্যার। তাহলে আমরা কোথায় আসছিলাম যেন, যেখানে বলছিলাম যে যদি বাচ্চাটার বয়স ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই স্লাইডটাতে যে বলতে যাচ্ছিলাম যে বাচ্চাটা বয়স যদি তোমার ধরো এই 85 সেন্টিমিটার হলো হাইট, বাট বাচ্চাটার ওজন হলো ধরো এই যে ধরো 5 কেজি, 7 কেজি ধরলাম, তাই সে কোথায় যাবে? এইখানে পড়বে, তাই না? এইখানে পড়বে না? হ্যাঁ, তখন তার ইমপ্রেশনটা কি হবে? তখন তার ইমপ্রেশন কি হবে? সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আচ্ছা ওইখানে থাকবে সিভিয়ার অ্যাকিউট ম্যাল, বুঝতে পারছো এটুকু? এগুলো স্টার্টে এই ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তা নাহলে হবে না। ঠিক আছে, এটা আমি আর আগাচ্ছি না, সময় যেহেতু আর একটু মেইন কাজে চলে যাই। বুঝতে পারছো এখন একটা কেউ অ্যাসেসমেন্ট করতে হবে? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট তোমার প্রত্যেকটা যে এখানে যে কথাগুলো এগুলো ফলো করতে হবে। একই বিষয় হলো যদি তোমার সর্দি কাশির পেশেন্ট থাকে, সর্দি কাশির যে চার্ট আছে সেই চার্টে ধরে ধরে পয়েন্ট ধরে ধরে তোমাকে প্রশ্ন করতে হবে। আর ওই একটা চার্ট আছে দেখবা, ওটা তো আমি আজকে দিতে পারলাম না, আর একটা ক্লাসে দিব না, ফুল একটা চার্ট আছে, এক পাতার মধ্যে সবকিছু আছে। ওই পাতাটার মধ্যেই তোমার সর্দি কাশি, ডায়রিয়া, ফিভার, ইয়ার প্রবলেম, হ্যাঁ সবগুলা চার্ট আছে এরকম। যেই কেসটা থাকবে সেই চার্টে তোমাকে ঢুকতে হবে। আচ্ছা, এটা আসতে আমি আর সময় দিচ্ছি না। এখন আমি তোমাদেরকে চলে যেতে চাচ্ছিলাম আজকের কিছু থিওরিটিক্যাল ডিসকাশন। সেটা হলো এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম, আর সেটা ছিল আমাদের ম্যালনিউট্রিশন হলে আমরা কমিউনিটিতে কিভাবে ফেস করব। আজকে আমরা এখন আলোচনা করব তোমার সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমাদের ওয়ার্ডে যখন আসবে তখন হাউ ইউ ম্যানেজ। তোমাদেরকে পরীক্ষায় পাস করার জন্য আগেরটুকু আর এইটুকু হলো তোমার পরীক্ষা পাশের চাইতে তোমার ওয়ার্ডে কিভাবে হাউ ইউ ম্যানেজ। যখন আমাদের ওয়ার্ডে একটা সিভিয়ার স্যামের রোগী আসবে আমরা কিভাবে ম্যানেজ করব সেই গাইডলাইনটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হলো স্যামের রোগী আসলে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো উইথ কমপ্লিকেশন আর একটা হলো উইদাউট কমপ্লিকেশন। উইথ কমপ্লিকেশন যেটা, সেটা হলো দুইটা স্টেপ আছে, একটা হলো তোমার স্টেবিলাইজেশন ফেজ আর একটা হলো রিহ্যাবিলিটেশন ফেজ। স্টেবিলাইজেশন ফেজের মধ্যে 7টা স্টেপ আছে আর রিহ্যাবিলিটেশন ফেজের মধ্যে 3টা স্টেজ আছে। এই মোট 10টা স্টেজে আমরা স্যামের রোগীকে ম্যানেজ করি। আর যদি কমপ্লিকেশন না থাকে তাহলে আমরা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট দিব, আবার আর কিছু রুটিন ট্রিটমেন্ট দিব এবং তাদেরকে ফলো আপ করবো। কমিউনিটিতে ম্যানেজমেন্ট হবে। কমিউনিটি মানে কোথায়? কমিউনিটি বেড সেন্টার আউটডোরে হতে পারে, কমিউনিটি ক্লিনিকে হতে পারে, অথবা হোম ম্যানেজমেন্ট হতে পারে। এইটা দরকার নাই। এই যেখানে স্টেজটা দেখানো হয়েছে দেখো, টাইম ফ্রেম ফর দ্য ম্যানেজমেন্ট অফ চাইল্ড উইথ স্যাম। আমরা কয়টা স্টেজ বললাম? 2টা স্টেজ। হ্যাঁ, একটা হলো স্টেবিলাইজেশন ফেজ আর একটা রিহ্যাবিলিটেশন ফেজ। স্টেবিলাইজেশন ফেজের ডিউরেশনটা হলো তোমার 7 দিন পর্যন্ত, আমরা বলি যে স্টেবিলাইজেশন ফেজ বা ইমার্জেন্সি ফেজ বা রিসাসিটেশন ফেজ। এটা হলো 7 দিন পর্যন্ত। দেখো এই যে 7 দিনের মধ্যেই স্টেবিলাইজেশন শেষ। আর রিহ্যাবিলিটেশন ইউজুয়ালি 2 থেকে 6 সপ্তাহ লেগে যায়, এটা সেকেন্ড উইক, 1 সপ্তাহ পর থেকে এটা শুরু হবে। তো এই 2টা স্টেজ আর হলো তোমার 10টা হলো স্টেপ। স্টেপগুলো তো জানোই তাই না? হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, পড়া দেখে একজন। স্টেপগুলো কি কি? 10 স্টেপ কি কি? প্রমা বিশ্বাস যাকে চাই। স্যার হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইটস, ইনফেকশন, মাইক্রোনিউট্রিয়েন্ট, কজেশন ফিডিং, আর ক্যাচ আপ গ্রোথ, সেন্সরি স্টিমুলেশন, আর হচ্ছে পিপিআর ফর ফলো আপ। হ্যাঁ, তাহলে 10টা স্টেপ তোমাদেরকে মনে রাখতে হবে। এটা রিটেনে ধরা হয়, রিটেনে আসে মেনশন দ্য 10 স্টেপ ম্যানেজমেন্ট অফ স্যাম। এই স্টেপগুলো 10টা নাম বলা।
এরপরে যদি বলা হয় যে কোনো একটা স্টেপের ডেসক্রিপশন, তখন তোমাকে ডেসক্রিপশনে যেতে হবে। এই 10টা স্টেপ তোমাদেরকে জানতে হবে। তো 10টা স্টেপের মধ্যে দেখো হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, এই 3টা স্টেপের কাজ হলো আমার 1 থেকে 2 দিনের মধ্যে আমাদেরকে এই চিকিৎসাটা দিতে হবে। রিক্স, এই সময়টা খুব রিক্স। এরপরে তোমার ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টটা আমরা হোল অফ দ্য সবসময় মেনটেন করবো একেবারে 6 সপ্তাহ পর্যন্ত, তার মানে 1.5 মাস পর্যন্ত আমরা ইলেকট্রোলাইটটা কন্টিনিউ করবো। ইনফেকশন সাধারণত আমরা 7 দিনের মধ্যে চিকিৎসা শেষ করি। হ্যাঁ, এই যে দেখো 7 দিনে ইনফেকশনের চিকিৎসা শেষ। আয়রন, মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা অনেক কিছু দেই, আয়রন দেই, জিঙ্ক দেই, ভিটামিন দেই, মিনারেলস দেই। সবকিছুর মধ্যেও আমরা তোমার ফার্স্ট উইক পর্যন্ত আমরা আয়রন দেব না, নো আয়রন। হ্যাঁ, সেকেন্ড উইক থেকে আমরা আয়রন দিব। হ্যাঁ, ফার্স্ট উইকের মধ্যে আয়রন দিলে তোমার ইনফেকশনটা ফ্লেয়ার আপ করে যায়, এই জন্য আয়রন আমরা সেই সময় দেই না, সেকেন্ড উইক থেকে দেই। কশাস ফিডিং, হ্যাঁ, এই 7 দিন পর্যন্ত আমরা ফিডিংটা খুব কশাসলি দেব। হ্যাঁ, এটাকে আমরা খুব কশাস ফিডিং আবার ডেসক্রিপশন আছে। আমরা 7 দিন দেওয়ার পরেই আমরা ক্যাচ আপ গ্রোথ, যখন তার গ্রোথ বাড়তে থাকবে তখন তাকে আমরা ফিডিংটা বাড়াই দিব, এটাকে বলে ক্যাচ আপ গ্রোথ। সেন্সরি স্টিমুলেশন, এটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ডিউরেশনটাই আমরা সেন্সরি স্টিমুলেশন করব। কিভাবে করব আমরা পরে আসতেছি। প্রিপেয়ার ফর ফলো আপ, ফলো আপের চিন্তা করব আমরা কবে থেকে? সেকেন্ড উইক থেকে আমরা ফলো আপের চিন্তা করব। সেই স্টেপগুলো বললাম। এখন আমরা তোমার এক একটা স্টেপে একটু ডেসক্রিপশন করি। প্রথম স্টেপটা আমাদের কি ছিল? ট্রিট এন্ড প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া। পড়ো দেখে এটা একজন, নাসরিন ইসলাম পড়ো। নাসরিন ইসলাম। Treat and prevent hypoglycemia. Diagnosis: consider for hypoglycemia whenever hypothermia is found, axillary less than 35 degrees Celsius or less than 95 degrees Fahrenheit, or there is lethargy, limpness, convulsion, and loss of consciousness. Assume all children with severe acute malnutrition as hypoglycemic and treat accordingly. Hypoglycemia is considered if blood sugar level is less than 3 millimole per liter or 54 milligram per deciliter. তাহলে এটা তো বুঝতে পারছো না? প্রথম কথা হলো যে একটা স্যামের রোগী যখন ওয়ার্ডে আসবে, আমরা 10টা স্টেপের প্রথম স্টেপ, গুরুত্বপূর্ণ স্টেপ হলো হাইপোগ্লাইসেমিয়া। কারণ হাইপোগ্লাইসেমিয়াটা একটা খুবই ডেঞ্জারাস, খুবই কমপ্লিকেশন স্যামের জন্য। আমরা এই হাইপোগ্লাইসেমিয়া নিয়ে খুব ওয়ারিড থাকি। তাহলে আমরা হাইপোগ্লাইসেমিয়া কাকে বলবো? যে কোনো বাচ্চা যে হাইপোথার্মিয়াই থাকে, অথবা বাচ্চাটা খুব ঠান্ডা থাকে, তাহলে ধরে নেব সে হাইপোগ্লাইসেমিয়া আছে। আর হাইপোথার্মিয়ার একটা ডেফিনিশন দেওয়া হয়েছে এখানে। এবার এক্সিলারি টেম্পারেচার যদি 35 সেন্টিগ্রেডের নিচে হয় অথবা ফারেনহাইটের 95 এর কম হয়, তাহলে আমরা এটাকে বলবো হাইপোথার্মিয়া। হ্যাঁ, যদি আমার থার্মোমিটার না থাকে, তাহলে যে হাতেও আমরা ঠান্ডা মনে করি, সেটাকে আমরা হাইপোথার্মিয়া বলতে পারবো। আর হাইপোগ্লাইসেমিয়া আর কিছু সাইন আছে। কি কি সাইন? লেথার্জিক, অবশ হয়ে যাওয়া, লিমনেস, নেতিয়ে পড়া, কনভার্সন হচ্ছে, লস অফ কনসাসনেস, জ্ঞান হারিয়ে ফেলছে। এগুলোর যে কোনো একটা থাকলে আমরা চিন্তা করবো যে হাইপোগ্লাইসেমিয়া, কেমন? এবং হাইপোগ্লাইসেমিয়া আর যে কোনো ম্যালনিউট্রিশন থাকলে, বিশেষ করে স্যামের রোগী আসলে আমরা ধরে নিব সে হাইপোগ্লাইসেমিয়া আছে। এরপর সর্বশেষ কথা হলো এইটা, স্যামের রোগী আসলে আমরা ধরে নিব সে হাইপোগ্লাইসেমিয়া আছে। আর যদি আমার কাছে গ্লুকোমিটার থাকে, হ্যাঁ, গ্লুকোমিটার থাকে, সেখানে আমরা ফিঙ্গার প্রিক থেকে ব্লাড নিয়ে আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখার চেষ্টা করব। যদি 3 মিলিমোলের নিচে আসে, তাহলে আমরা বলে ধরবো সে হাইপোগ্লাইসেমিয়া আছে। তো এটা হলো আমার হাইপোগ্লাইসেমিয়া তোমার অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিসের জন্য মিনিমাম কথা। বুঝতে পারছো এটুকু? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। হাইপোথার্মিয়া কাকে বলে দেখি, বলো দেখি একজন। স্যার, অ্যাক্সিলারি টেম্পারেচার যদি লেস দ্যান 35 হয়। হ্যাঁ, রাইট। আর হাইপোগ্লাইসেমিয়ার সাইন কি? আনিকা বলো, আনিকা। হাইপোগ্লাইসেমিয়া সোয়েটিং, বললাম ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, এত কিছু না, ট্যাকিকার্ডিয়া সুযোগ নাই এখানে। এখানে মনে রাখতে হবে হাইপোগ্লাইসেমিয়া, লেথার্জি, লিম্পনেস, কনভালশন। হ্যাঁ,
এই কথাগুলো Loss বেশি of গুরুত্ব দাও। consciousness. লস অফ কনসাসনেস, রাইট। যদি বাচ্চারা লেথার্জিক থাকে, যদি বাচ্চারা লিমনেস থাকে, যদি কনভার্সন হতে থাকে, যদি আনকনসিয়াস থাকে, তাহলে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়া রোগী আসলো, তোমার ওয়ার্ডের সামনে আসলো, তুমি ওয়ার্ডের বাচ্চাটাকে দেখতেছো, তাহলে আমরা রোগীটাকে কিভাবে ম্যানেজ করব? এই যে এখানে দুইটা পয়েন্ট আমরা ম্যানেজ করি। যদি বাচ্চা কনসাস, যেমন হাইপোগ্লাইসেমিয়া বাচ্চা তোমার কনসাসও থাকতে পারে, আনকনসাসও থাকতে পারে, নাকি জ্ঞান অন্য থাকতে পারে, জ্ঞান হীন অবস্থায় আসতে পারে। যদি কনসাসনেস থাকে, অর্থাৎ রোগী কথা বলতে পারে, খেতে পারে, জ্ঞান আছে, সেটা আমরা এক লাইনে ম্যানেজমেন্ট দিব। আবার আনকনসিয়াস থাকে বা কনভার্সন থাকে, তাহলে আমরা আরেক লাইনে ম্যানেজ করব। যদি কনসাস থাকে, তাহলে আমরা কি করব? দেখো কি লেখা আছে, বলো দেখি। আসমা ফাহমিদা বলো। আসমা ফাহমিদা। Sir, if the child is conscious, give 50 ml bolus of 10% glucose or sucrose solution, 5 gram or 1 rounded teaspoon of sugar in 50 ml or 3.5 tablespoons water, orally or by nasogastric tube. Then feed starter diet F75 every 30 minutes for 2 hours. Keep the child warm. Antibiotics, 2 hourly feeds day and night. বুঝতে পারছো পয়েন্টগুলো? হ্যাঁ, এই যে 10% গ্লুকোজ, এটা দেখছো তোমরা? এটা হ্যাঁ, কি স্যার? 50 ml 10% গ্লুকোজ, এটা কি দেখছো? হ্যাঁ, বলছ আমরা না, স্যার, ওয়ার্ডে যাই দেখিনি। নাই, দেখো নাই, আমাদের ওয়ার্ডে যাই নাই, কিছু বলার নেই। হ্যাঁ, 10% গ্লুকোজ সাপ্লাই আছে। হ্যাঁ, এটা তোমার ওয়ার্ডে আমাদের সাধারণত 10% ডিএ নামে পাওয়া যায়। 5% ডিএ, 10% ডিএ আছে না? 10% ডিএ যেটা ডেক্সট্রোসিন অ্যাকোয়া, সেটা হলো 10% গ্লুকোজ। এই 10% গ্লুকোজ কোথায় পাওয়া যায়? স্যালাইনের ব্যাগে, কিন্তু এটা স্যালাইন ব্যাগের কথা। হ্যাঁ, এই স্যালাইন ব্যাগ থেকে আমরা 50 ml অফ গ্লুকোজ, 10% গ্লুকোজ নিয়ে সরাসরি খাওয়াই দেব। যদি ওরালি খেতে পারে ওরালি দিব, যদি ওরালি খেতে না পারে তাহলে আমরা কি দিয়ে দিব? এনজি টিউব দিয়ে দিব। যদি আমার কাছে 10% গ্লুকোজটা না থাকে, ধরো তুমি ওয়ার্ডে আছো, স্যালাইন এই মুহূর্তে নাই, তাহলে আমরা বিকল্প, এই জন্য বিকল্প বলা আছে, অর সুক্রোজ সলিউশন, মানে কি? চিনির শরবত, নাকি চিনির শরবত। স্যালাইনের চাইতে চিনিটা কি সবার কাছে থাকে? বাচ্চাদের সাথে দুধ খাওয়া, চিনি খাওয়া সবসময় সাথে থাকে বা আশেপাশে পাওয়া যায়। যদি আমার গ্লুকোজ স্যালাইনটা না থাকে, তাহলে আমরা সুক্রোজ সলিউশন 5 গ্রাম or 1 rounded teaspoon, 5 গ্রাম বলতে তোমার 1 চামচ চিনি নিব। হ্যাঁ, 1 চামচ চিনি নিব। হ্যাঁ, আর 50 ml পানি নিব। কেমন? 50 ml পানি নিব। বুঝতে পারছো? 1 চামচ চিনি নিব, এটা মিশিয়ে খাওয়াইলে আমার 10% হয়ে যাবে। এটা আমরা ইমিডিয়েটলি খাওয়াই দিব, ওরালি অথবা এনজি। আর কি করব? দেন ফিড স্টার্টার ডায়েট F75। F75 মানে কি বুঝো? হ্যাঁ, কারো জানা আছে এটা? তো কেন তোমাদের থার্ড ইয়ার তো এগুলো হাইছে কিছু কিছু। হ্যাঁ, তোমাদের মনে হয় একেবারে সব নূতন মনে হচ্ছে, বুঝলাম না। স্যার, থার্ড ইয়ারে আমাদের মাত্র 2 সপ্তাহ ক্লাস হয়েছিল, সপ্তাহের কম ক্লাস হয়েছিল। 2 weeks এরও কম। আচ্ছা, তাহলে এখানে দেখো, স্যামের রোগীকে আমরা 2টা ফিডিং দিই, 2 ধরনের ফিডিং প্যাকেজ আছে। এটা বাজারে নাই, বাট গভর্নমেন্ট কখনো যখন সাপ্লাই দেয়, একটা হলো F75 আর হলো F100। F75 মানে হলো 100 ml এর 100 ml দুধ বানাইলে সেখানে 75 কিলো ক্যালোরি পাওয়া যাবে। এটাকে বলে সংক্ষেপে F75। আরেকটা ফিডিং প্যাকেজ আছে F100। এটা হলো 100 ml দুধ বানাইলে এখানে 100 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাবে, ক্যালোরি পাওয়া যাবে। এটা হলো F100। তো এই ধরনের স্যামের রোগী আসলে ফিডিং স্টার্ট করব, এবং 30 মিনিট পর পর এভরি 30 মিনিটস ফর 2 আওয়ার্স। আমরা সাধারণত
খাবার দিই 2 ঘন্টা 4 ঘন্টা পর পর খাবার দিই, তাই না? কিন্তু যখন হাইপোগ্লাইসেমিয়া রোগী আসবে তখন আমরা তাকে যেটুকু খাবার দরকার সেইটুকু থেকে আমরা 30 মিনিট পর পর খাবার দিব, কমাবো। আর কি করবো, কিপ দ্য চাইল্ড ওয়ার্ম। এই ধরনের বাচ্চাকে আমরা একটু গরম রাখবো। গরম রাখার উপায় কি, কে বলতে পারবে বলো? কিপ দ্য চাইল্ড ওয়ার্ম, কিভাবে গরম রাখবো? মুনারাত বলো, মুনারাত ইয়াসমিন। কিপ দ্য চাইল্ড ওয়ার্ম, মুনারাত ইয়াসমিন নাই। প্রমা বিশ্বাস বলো। আমরা ওয়ার্ম কিভাবে রাখবো বলতে পারো? হ্যাঁ স্যার, মুনারাত স্যার মাথা ঢেকে রাখবো। রাইট। স্যার মোজা পরায় রাখবো। রাইট, হ্যাঁ মোজা পরাবো, রাখবো। হ্যাঁ, আর কি করতে পারি? আর কে কিছু বলবা? জয়া বলবা নাকি? জয়া স্যার বাচ্চা একবার ছোট হলে স্যার ক্যাঙ্গারু মাদার মানে হচ্ছে স্যার মায়ের চেস্টে দিয়ে রাখবো, স্কিন টু স্কিন ওয়ার্ম। রাইট রাইট রাইট। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট বলছে। এগুলাই ওয়ার্ম রাখার জন্য যখন যেভাবে পারা যায় অনেকগুলো প্রযুক্তি আছে। সবথেকে সহজ হলো আমরা বাচ্চাটাকে ঢেকে রাখবো, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবো। মাথায় টুপি, গায়ে গেঞ্জি, গায়ে কাপড়, পায়ে মোজা। হ্যাঁ, মাথায় টুপি, গায়ে কাপড়, পায়ে মোজা, নাকি? এটা তো খুব সহজ, কঠিন কিছু না। আচ্ছা, তারপরে আমরা কম্বল ব্যবহার করতে পারি, যে শীতকাল হয়, ল্যাব ব্যবহার করতে পারি, কেমন? তারপরে ধরো যেখানে থাকবে তোমার একটু জানালা থেকে দূরে রাখা, ফ্যানটা একটু কম ইউজ করা, তাই না? প্রয়োজনে রুম হিটার ব্যবহার করা। প্রয়োজনে আমরা বাচ্চাকে একটা টেবিল ল্যাম্প দিয়ে আলাদা গরম রাখতে পারি। আর যেটা বললো যে ছোট বাচ্চা হলে মায়ের বুকে জড়িয়ে রাখা, এইভাবে আমরা গরম রাখতে পারি, ঠিক আছে? তারপরে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব। অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে কি অ্যান্টিবায়োটিক ইউজ করব, এটা কি কথা হয়েছে তো তোমাদের সাথে আগের ক্লাসে, তাই না? জি স্যার। যদি কনসাস থাকে তাহলে আমরা ওরাল দিব, আনকনসাস থাকলে আমরা প্যারেন্টারাল দিব। আর কি 2 ঘন্টা পর পর খাবার দিব, ডে এন্ড নাইট। একটা জিনিস মনে রাখবা, যে সেটা হলো স্যামের রোগী যদি হয়, এরা সাধারণত মারা যায় কখন জানো? কখন মারা যায়? স্যার রাতে। রাত্রে। কারণ কি? স্যার ওই সময় ফিডিংটা প্রপারলি হয় না। রাত্রে 12টার পরে মায়েও ঘুমায়। হ্যাঁ, রাত্রে পরে মায়েও ঘুমায়, বাচ্চা পরে আখিরি ঘুম দেয় একটা, আর ওঠা হয় না, কেমন শেষ ঘুম হয়ে যায়। এই জন্য স্যামের রোগী আসলে মাকে ঘুমানো যাবে না, 2 ঘন্টা পর পর ফিডিং দিতে হবে, ইনক্লুডিং ডে এন্ড নাইট। 24 আওয়ার্সেই ফিডিং মেনটেন করতে হবে, নতুবা এই স্যামের রোগী 2 থেকে 3 ঘন্টা যদি উইদাউট ফিডিং থাকে, এরা হাইপোগ্লাইসেমিয়া চলে যায়, আলটিমেটলি হাইপোথার্মিয়া লিকুইডেড। এই জন্য এরা কনসাস থাকতে হবে। আনকনসাস থাকলে আমরা কি করব? কে পড়বে? মনোরাত বলো, মনোরাত। মনোরাতকে পাচ্ছি না একবারও। নাই স্যার ওরা মিউট থাকো না, আমি যাকে চাইছি কথা বলবে ছোট করে। হ্যাঁ বলো, পড়ো পড়ো, স্লাইডটা পড়ো। Sir, if the child is unconscious or convulsing, giver 10% glucose IV followed by 50 ml of 10% glucose or sucrose by mg tube. Then give a starter F75 as above. If convulsion persists after completion of IV glucose, give per rectal diazepam. Keep the child warm. Antibiotics 2 hourly feeds day and night. ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? যদি আনকনসাস থাকে
আমরা 10% গ্লুকোজ 5 ml পার কেজি আইভি দিব। আর কনসাস থাকলে আমরা কি করেছিলাম? কনসাস যারা ছিল তাদেরকে কি করছিলাম? orally or nasogastri 50 ml 50 ml ওরাল খাওয়াই দিছি। 10% আর গ্লুকোজ। এখানে 50 ml ওরাল খাওয়াই দিছি। আর যদি আমরা এখানে আনকনসাস থাকে সেই ক্ষেত্রে আমরা কতটুকু দিব? 5 ml পার কেজি 10% গ্লুকোজ আইভি দিব। এবং দেওয়ার পরে 50 ml অফ 10% গ্লুকোজ আমরা ওরাল দিব। আগে 5 ml আইভি দিব, আইভি দেওয়ার পরে ফলোড বাই 50 ml অফ 10% গ্লুকোজ অর সুক্রোজ বাই এনজিটিও। বুঝতে পারছো তো না? পরিষ্কার লাইনটা? তাহলে একটা স্যামের রোগী খিচুনি হচ্ছে, আনকনসাস হয়ে আসছে, ইমিডিয়েটলি আমরা কি দিব? 10% গ্লুকোজ দিব 5 ml পার কেজি। তাহলে আমরা এইভাবে দিয়ে দিব। দেন কি করব? সে আগের মতোই ফিডিং দিব F75। আর কনভার্সন থাকলে আমরা আফটার কমপ্লিশন আইভি গ্লুকোজ প্রথমে আমরা ডায়াজিপাম দিব না। আমরা প্রথম স্যামের রোগী আসলে আমরা হাইপোগ্লাইসেমিয়া চিন্তা করব যে এই খিচুনির কারণটা হাইপোগ্লাইসেমিয়া। খিচুনি অনেকগুলো কারণে হইতে পারে, তাই না? হাইপোগ্লাইসেমিয়াতে হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে হতে পারে, তোমার হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালামিয়া, তারপরে তোমার ইনফেকশন থেকে হতে পারে, নানান কারণে হইতে পারে, তাই না? তো এতগুলো কারণের মধ্যে আমরা প্রথম কারণ চিন্তা করি যে হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়ার জন্য যদি কনভার্সন হয় তার চিকিৎসা কি? যদি আমরা চিন্তা করি যে কনভার্সন ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া, তাহলে আমার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে? হাইপোগ্লাইসেমিয়া যদি চিন্তা করি, এর আগে আইভি গ্লুকোজ দিব, তারপর একটা পারেকাল ডায়াজিপাম। হাইপোগ্লাইসেমিয়া চিন্তা করি, তাহলে আমার প্রথম কাজ হলো গ্লুকোজ দেব, 10% গ্লুকোজ দেব। কিভাবে দেব? 5 ml পার কেজি দেব। আর এই গ্লুকোজ দেওয়ার পরে যদি তোমার কনভার্সনটা কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা ডায়াজিপাম দেব না, তাই তো? যদি গ্লুকোজ দেওয়ার পরেও কনভার্সন পারসিস্ট করে, গ্লুকোজ দেওয়ার পরেও যদি কনভার্সন পারসিস্ট করে, সেক্ষেত্রে আমরা ডায়াজিপাম দেব। সেই ক্ষেত্রে আমরা ডায়াজিপাম দিব। কতটুকু দিব? 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। ডায়াজিপাম ইঞ্জেকশন দেখছো কখনো হাতে নিয়ে? একটা ইঞ্জেকশনে কতটুকু থাকে? ডায়াজিপাম ইঞ্জেকশনে কতটুকু থাকে? 2 mg হ্যাঁ, একটা ইঞ্জেকশনে কতটুকু থাকে? 2 mg 2 ml থাকে, 10 মিলিগ্রাম থাকে, 10 মিলিগ্রাম। তার মধ্যে 2 ml ওষুধ থাকে। ট্যাবলেটে থাকে কতটুকু? ট্যাবলেটে ট্যাবলেট তো ওয়ার্ডে লাওয়া যাবে না। মাঝে মাঝে তোমরা তো ঘুম না আসলে মাঝে মধ্যে খাওয়া লাগে নাকি? হ্যাঁ, ট্যাবলেটে কতটুকু থাকে? কে বলতে পারবে? 0.5 ইফতেখার বলো দেখি। ট্যাবলেটে থাকে 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম ট্যাবলেটে থাকে 5 মিলিগ্রাম, ইনজেকশনে থাকে 10 মিলিগ্রাম, আর 2 ml ওষুধ থাকে। হ্যাঁ, এই তাই আমরা ডায়াজিপাম দিব, আর বাচ্চাটাকে গরম রাখবো, অ্যান্টিবায়োটিক দিব, আর 2 আওয়ারলি ফিডিং দিব। এখানে আর রিপিট কিছু করছি না, একই কথা আগের মতোই। এবং এই হাইপোগ্লাইসেমিয়াকে আমরা কিছু মনিটরিং করব। কি কি মনিটরিং করব? ব্লাড গ্লুকোজ দেখব, টেম্পারেচার মেনটেন করব, তার কনসাসনেস লেভেলটা দেখব। এই কাজগুলো আমরা মনিটরিং করব। ডিটেলস বলতে চাচ্ছি না, তাহলে আগাতে পারবো না। তারপরে কাজ হলো যে আমরা হাইপোগ্লাইসেমিয়া শুধু চিকিৎসা দিয়ে সারলেই হবে না, আমাকে হাইপোগ্লাইসেমিয়া যাতে আর না হয়, আমাকে প্রিভেনশনটা মাথায় রাখতে হবে। প্রিভেনশনের জন্য আমরা 3টা কাজ করব। একটা হলো ফ্রিকোয়েন্ট ফিডিং দিব, আর হলো 2 আওয়ারলি ফিডিং দিব, আর হলো এনশিওর ফিডস থ্রু আউট দ্য ডে অ্যান্ড নাইট। যে কথাটা আমি আগে বলেছি যে হাইপোগ্লাইসেমিয়া ডে অ্যান্ড নাইট 2 আওয়ারলি ফিডিং দিব।
হলো ফ্রিকোয়েন্ট ফিডিং দিব, টু আওয়ারলি ফিডিং দিব, হ্যাঁ, আরেকটা হলো ইনক্লুডিং ডে এন্ড নাইট ফিডিং দিব আমরা। এই তিনটা কাজ করলে আমরা উই ক্যান প্রিভেন্ট দ্য হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া পরিষ্কার? আর কথা বলতে হবে? হ্যাঁ, না স্যার। কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে আমরা ট্রিটমেন্ট দিব, মনিটরিং কি করব, হাউ উই প্রিভেন্ট, এইটা কিন্তু তোমাদের অনেক সময় রিটেন কোশ্চেনও থাকে। হাউ ইউ ট্রিট দ্য হাইপোগ্লাইসেমিয়া ইন সেম, হাউ ইউ প্রিভেন্ট, এই কথাগুলোই মনে রাখতে হবে কমপক্ষে। এখন আমরা চলে যাই, সময় কম, হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া তো আগেই বলেছিলাম আমরা, না? হাইপোথার্মিয়া আমরা কাকে বলছি? টেম্পারেচার যদি 35 এর কম হয় হাইপোগ্লাইসেমিয়া বলছি আমরা। ট্রিটমেন্টটা কি দিব? রিওয়ার্ম করব, আগে বলা হয়েছে এগুলো, কভার উইথ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, এগুলো বলা হয়েছে, কথা দরকার নেই এখানে। ক্যাঙ্গারু মাদার মেনটেন করবো, বাস, ঠিক আছে, এখানে আর নতুন কোনো তথ্য নাই। মনিটরিং আমরা কি করবো? তেমন কিছু না, বাচ্চাটা ঠান্ডা না গরম আমরা ফিল করবো, টেম্পারেচার মেনটেন করবো, হ্যাঁ, যাতে টেম্পারেচার 37 এর বেশি থাকে মেনটেন করবো, আর ব্লাড গ্লুকোজটা মনিটরিং করবো। কারণ হাইপোথার্মিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া ইন্টার রিলেটেড। যারা হাইপোগ্লাইসেমিয়া থাকে তাদের মোর চান্স অফ হাইপোথার্মিয়া, যাদের হাইপোথার্মিয়া থাকে তাদেরও মোর চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। এই জন্য দুইটা ইন্টার রিলেটেড, আমরা দুটাকে খুব গুরুত্বের সাথে নিব, মনিটরিং করবো। প্রিভেনশন কিভাবে করবো? এক নম্বরকে কিপ দ্য চাইল্ড কভার এন্ড অ্যাওয়ে ফ্রম দ্য কোল্ড এয়ার, অ্যাভয়েড রেগুলার বাথিং। সেমিরুগীকে আমরা ডেইলি বাথিং করবো না, গোসল করাবো না, বেশি পায়ে পানি দিব না। কিপ দ্য চাইল্ড ড্রাই, বাচ্চাটাকে গরম রাখবো। চেঞ্জ দ্য হোয়াইট নেপিচ, ক্লথ এন্ড বেডিং। অ্যাভয়েড এক্সপোজার, বাথিং, প্রলং মেডিকেল এক্সামিনেশন। সেমিরুগীকে আমরা খুব বেশিক্ষণ এক্সামিনেশন করবো না, বেশিক্ষণ খালি গায়ে রাখবো না, বেশিক্ষণ ওপেন রাখবো না। লেট দ্য চাইল্ড স্লিপ উইথ মাদার, বাচ্চাকে মায়ের সাথে শোয়ার কথা বলবো, কেমন? আর ফিডিং দিব আমরা 2 আওয়ার। আর কি করবো? ফিডস থ্রু আউট দ্য ডে এন্ড নাইট আমরা ফিডিং দিব আমরা। এই কাজগুলো করলে আমরা হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে? হাইপোথার্মিয়া প্রিভেনশনটা কিন্তু সেমির রোগীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার সময় মনে হয় 10 মিনিট আছে, শেষ করতে পারবো না, এরপরে তার একবার আর পাবো না মনে হয় আজকে, নাকি? না স্যার, আগাতে পারছি না। তাহলে এখন আমরা চলে যাই থার্ড স্টেজ। থার্ড স্টেজ হলো যে ট্রিট অ্যান্ড প্রিভেনশন অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য তোমাদের ডায়রিয়া ক্লাস হয়েছে না? জি স্যার। ডায়রিয়া ক্লাস হয়েছে, ঠিক আছে। ডায়রিয়ার উপরে আমি আবার সময় নিব তোমাদের সাথে পরে। আচ্ছা, ডায়রিয়া রোগীকে আমরা সাধারণ চিকিৎসা করি কি দিয়ে? ওআরএস দিয়ে চিকিৎসা করি, তাই না? হ্যাঁ, কিন্তু স্যামের রোগী হলে আমরা ওআরএস দিয়ে চিকিৎসা করবো না, কি দিয়ে চিকিৎসা করবো? রেজোমাল। রেজোমাল মানে কি? রেজোমাল মানে কি? ডিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন। ডিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন, রিজোমাল। ডায়রিয়া রোগীকে আসলে আমরা ওআরএস দিয়ে চিকিৎসা করি, কিন্তু স্যামের সাথে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা ওআরএস দিয়ে চিকিৎসা করবো না, চিকিৎসা করব রিজোমাল দিয়ে। এই কথাটা মনে রেখো, তোমাদের মৌলিক কথা। রিজোমাল আবার প্রিপারেশন কিভাবে হয় এটা একটু জেনে রাখতে হবে। তোমরা ওয়ার্ডে যাবা, পাস করলে তো ডাক্তার করলে রোগী আসবে, রোগী আসলে ম্যানেজ করতে হবে। তো তখন আমরা যখন স্যামের সাথে এটাকে বলে আমরা নিউ মডিফাইড ওআরএস, আমরা একটা ওআরএস বানাই দেই। কেমন কিভাবে বানাই দেখো? আমরা নর্মাল ওআরএস কিভাবে বানাই? হাফ লিটার পানির মধ্যে 1 প্যাকেট, তাই না? নর্মাল ওআরএস কিভাবে গোলানো হয়? 1 প্যাকেট হাফ লিটার পানি, তাই তো? ঠিক না? আচ্ছা, কিন্তু আমরা রিজোমাল বানাবার জন্য হাফ প্যাকেট নয়, পানি নিব আমরা 850 ml। এটা মনে রাখতে হবে তোমাদের। 850 ml পানি নিব। কিভাবে নিব 850 ml? 1000 ml বোতল নিয়ে ওইখান থেকে 150 ml ফেলে দিব। 1000 ml, যেমন আমরা ডায়রিয়া রোগী আসলেই কি বলি যে একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে আসেন, 1 প্যাকেট স্যালাইন গোলান, তারপরে স্যালাইন খাওয়া শুরু করেন। কিন্তু রিজোমালের রোগীকে আমরা, স্যামের রোগীকে আমরা রিজোমাল বানানোর জন্য ওদেরকে বলবো 1 লিটারের একটা পানির বোতল নিয়ে আসেন তাড়াতাড়ি। সেখানে আমরা 150 ml ফেলে দিব অনুমান করে। সেখানে আমরা 850 ml পানি রাখলো, আর কি করবো? একটা ওআরএস প্যাকেট দিব, যেটা ওই আমরা 50 ml যেটা গোলাই দিলাম, সেই 1 প্যাকেট স্যালাইন আমরা 850 মধ্যে দিব। সুগার দিব 20 গ্রাম। 20 গ্রাম মাপবো কিভাবে?
এক চামচে থাকে হলো 5 গ্রাম, চায়ের চামচের এক চামচে ইউজুয়ালি 5 গ্রাম, তাহলে 4 চামচ চিনি দিব। ইলেকট্রোলাইট এন্ড মিনারেল মিক্স সলিউশন 16.67 ইফ অ্যাভেলেবল, এটা স্টিল নাও খুব অ্যাভেলেবল না, এখনো দেখার সুযোগ হয় নাই, এটা এখনো দেখার সুযোগ হয় নাই। তো আমরা এখানে বিকল্প কিছু কাজ করি, এটা বাজারে আমার যতদূর জানা আছে বাজারে নট অ্যাভেলেবল, তো এটা হওয়া উচিত। যেহেতু নাই, আমরা একটা বিকল্প বানাই কিভাবে, এখানে ইলেকট্রোলাইট বলতে এখানে সাধারণত আমরা জিঙ্ক এবং পটাশিয়ামকে বেশি গুরুত্ব দেওয়া হয়। জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই তিনটার কম্বিনেশন থাকে, যদি পাওয়া যায় তাহলে আমরা দিব, যেহেতু পাই না আমরা সেহেতু আমরা জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর হলো পটাশিয়াম, এই তিনটার মধ্যে আমরা জিঙ্ক আমাদের কাছে হাতে আছে, তারপরে তোমার পটাশিয়াম আমাদের হাতের কাছে আছে, ম্যাগনেসিয়ামটা এখন পর্যন্ত অ্যাভেলেবল না। এই জন্য আমরা বিকল্প হিসাবে দুইটা উপাদানই দিতে পারি। সে আমরা জিঙ্ক দিয়ে দিই 1 চামচ, এখান থেকে আর তোমার ওই কেটি সিরাপ, ইলেকট্রোলাইটের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্লোরাইড, আমরা কেটি নামে বাজারে পাওয়া যায়, কেটি ইলেকট্রোকে, এখান থেকে আমরা 1 চামচ দিই, এই 2 চামচ ম্যাগনেসিয়ামটা ঘাটতি থেকে যায়, এই দুটা দিয়ে আমরা কোনো রকম বানিয়ে এটা খাওয়াবার চেষ্টা করি। ঠিক আছে, এই আচ্ছা, তারপরে কি বলছি, এটা পরে দেখি কি বলা হয়েছে। তাসলিমা বলো, তাসলিমা, 1 মিনিট, তাসলিমা বলো। Give all children with watery diarrhea every 30 minutes for first 2 hours. Rizumab 5 ml per kg orally or by nasogastric tube, then alternate hours for 4 to 10 hours. F75 is given in alternate hours during this period until the child is rehydrated. After dehydration, continue feeding F75. If diarrhea is severe, then new W2RS. Do not use the IV fluid for rehydration except in cases of shock. আচ্ছা, বুঝতে পারছো কথাগুলো? আচ্ছা, তাহলে 1 নম্বর কথা হলো ডায়রিয়া রোগী আসলে, স্যামের রোগী আসলে ডায়রিয়া অ্যাসেসমেন্টে কিছু সমস্যা হয়ে যায়। নর্মাল ডায়রিয়া অ্যাসেসমেন্ট করার জন্য যে ধরনের সাইন সিমটম স্যামের রোগী আসলে ঠিক একইভাবে ম্যানেজ করা যায় না, সাইন সিমটমগুলো কিছু ভিন্নতা আছে। আচ্ছা, প্রথম কথা হলো যদি স্যামের রোগী আসে, এদের যদি লুজ মোশন নিয়ে আসে, আমরা ধরে নিব তার ডিহাইড্রেশন আছে, ডিহাইড্রেশন বলতে তার সে সাম ডিহাইড্রেশন আছে ধরে নিব, এবং তাকে আমরা কিভাবে চিকিৎসা করবো, এভরি 30 মিনিটস ফর ফার্স্ট 2 আওয়ার্স আমরা রিজুমাল দিব 5 ml পার কেজি, 5 ml পার কেজি করে দিব, এবং এটা আমরা 4 থেকে 8 ঘন্টা এভাবে দিতে থাকবো। পাশাপাশি এই 4 থেকে 8 ঘন্টার পরে আমরা এদেরকে F75 ফিডিংটা দিব, আর হলো ডিহাইড্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা F75 কন্টিনিউ করব। আর যদি ডায়রিয়ার সাথে তোমার সিভিয়ার ডিহাইড্রেশন থাকে, তখন সাধারণত আমরা এই রিজুমালটাকে আর এনকারেজ না করে আমরা আমাদের নর্মাল যে WAR যেটা সেটাই দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সাম ডিহাইড্রেশন থাকলে আমরা রিজুমাল দিব, আর যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে সেই ক্ষেত্রে আমরা WAR যেটা 5% এর মধ্যে গোলানো হয় আমরা সেইটাই দিব। আর ডায়রিয়া রোগী আসলে কখনো আমরা আইভি ইউজ করব না, এই কথাটা মনে রাখবা। Don't use IV fluid for rehydration except in cases of shock. যদি শকে থাকে সেক্ষেত্রে আমরা দিব with precaution, with proper supervision and monitoring. Otherwise, we avoid the IV infusion in case of SAM with dehydration. কি করবো, পালস রেসপিরেশন, ইউরিন, স্টুল ফ্রিকোয়েন্সি, ভমিটিং মনিটরিং করব। প্রিভেনশনের জন্য বলা হয়েছে কি, আমরা বাচ্চাটাকে ফিডিংটা মেনটেন করব, রিজুমাল দিয়ে যাব এভরি লুজ মোশনে 5 to 10 ml পার কেজি করে দিব। আর যদি ব্রেস্ট ফিডিং এ বাচ্চা থাকে তাহলে আমরা ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করব। এই তাহলে ডায়রিয়া ম্যানেজমেন্টটা বুঝতে পারছো?
তাহলে এটা কিন্তু জানতে হবে যে আমরা সেমের রোগী আসলে ডায়রিয়া হলে আমরা কিভাবে ম্যানেজটা করব। রিজমাল দিব প্লাস ডায়রিয়া রোগী আসলে আমরা সাম ধরে চিকিৎসা করব, 5 ml পার কেজি করে দিব। সিভিয়ার ডিহাইড্রেশন যদি থাকে, যেমন তোমরা আগে ডায়রিয়া রোগী ক্লাস করছো, সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে কিন্তু আমরা আইভি দিয়ে চিকিৎসা করি, তাই না? এতে চিকিৎসা করা হয়। নর্মাল ডায়রিয়া ওই সিভিয়ার ডিহাইড্রেশন আসলে কি স্যালাইন দিয়ে চিকিৎসা করা হয়। ডায়রিয়া ক্লাস হয়েছে তোমাদের, ফাহমিদা ক্লাস নিয়েছেন। জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি দিয়ে চিকিৎসা করা হয়? কলেরা স্যালাইন। না পাওয়া গেলে নরমাল স্যালাইন। এর আগে হার্টম্যান, সেকেন্ড চয়েস হার্টম্যান, থার্ড চয়েস নরমাল স্যালাইন, ফোর্থ চয়েস আর কিছু না, আর কোনো চয়েস নাই। কেমন? আর দেওয়া যায় না কোনটা? দেওয়া যাবে না কোনটা ডায়রিয়া রোগীকে? দেওয়া যাবে না। ডিএ গ্লুকোজ দেওয়া যাবে না, কারণ ডায়রিয়ার প্রবলেম তো ইলেকট্রোলাইট, নট গ্লুকোজ। এই জন্য কখনো গ্লুকোজ আমরা। আর স্ট্যামের রোগী আসলে সিভিয়ার ডিহাইড্রেশন থাকলেও সেক্ষেত্রে আমরা আইভি ইউজ করব না, সেখানে আমরা ওআরএস ইউজ করব। আচ্ছা ঠিক আছে, ডিটেলস আর যাচ্ছি না, আর মনিটরিং করব, প্রিভেনশন করব আমরা। এখন আমরা চলে যাই ইলেকট্রোলাইট ব্যালেন্স। হ্যাঁ স্যার, আমি শুরুতে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। কত রোল? স্যার রোল 39, আনিকা রহমান। স্যার রোল 36। 39, 36। স্যার 37। হ্যাঁ ঠিক আছে। 37। হ্যাঁ TA2 roll 5 sir. TA2 5. Sir 42. TA2 roll 5. TA2 5 তো নিলাম। তখন পার্সেন্টেজ দিতে স্যার, তখন পার্সেন্টেজ দিতে পারিনি। কত রোল? হ্যাঁ কত? 37। 37 তো বলছো আগে একবার। স্যার রোল 52। ঠিক আছে ঠিক আছে, পার্সেন্টেজ তো ভালোই আছে তোমাদের, সবই আসছে দেখা যায়। ক্লাসে তো পাওয়া যায় না অতীতে, 4 বছরের অভিজ্ঞতা তোমাদের ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে পাওয়া যায় নাই, কিন্তু ডিজিটাল ক্লাসে ভালোই পাওয়া যায়। হ্যাঁ নাকি? হ্যাঁ সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটালের উপস্থিতি খুব ভালো। হ্যাঁ কি ঠিক না? আচ্ছা, আমরা ইলেকট্রোলাইট কি কি দিব, এই জিনিসকে একটু নোট রাখো। আমরা পটাশিয়াম দিই, ম্যাগনেসিয়াম দিই, আর হলো তোমার সল্ট ফ্রি ডায়েট দেওয়ার চেষ্টা করব, আর কোনো ডায়াবেটিক্স দিব না, এটা মনে রাখতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে আমরা পটাশিয়াম দিই 4 মিলিমোল পার কেজি পার ডে, 1 সপ্তাহ দেই, আর 50% ম্যাগনেসিয়াম সালফেট 0.01 ml পার কেজি পার ডে। আর খাবার তৈরি করবো সল্ট ছাড়া। আর এডিমা যেহেতু তোমার সেমের রোগী তো এডিমা থাকে, তাই না? এডিমা থাকলেও কখনো ডায়াবেটিক দেওয়া যাবে না, ডোন্ট ট্রিট এডিমা উইথ ডায়াবেটিক্স। কেমন? এটা মনে রাখতে হবে। এখানে ডায়াবেটিক দেবো না কেন? এখানে তোমার তো অলরেডি সল্ট রিটেশন হয়ে আছে, ডায়াবেটিক দেব না। আচ্ছা, এখন আমরা চলে যাই ট্রিট এন্ড প্রিভেন্ট ইনফেকশন। ইনফেকশনের জন্য আমরা সিভিয়ার ম্যালনিউট্রিশন রোগীকে বলে থাকি যে কিছু ইনফেকশন থাকতে পারে। কি কি লক্ষণ? ফিভার থাকতে পারে, অথবা কোনো ইনফেকশন হিডেন থাকতে পারে,
হ্যাঁ, সেখানে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমরা কি অ্যান্টিবায়োটিক দিব? একটু বড় হয়ে গেছে স্লাইডটা বেশি বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে এটা? বলো দেখি। বড় একজন বড়, সাইমা রহমান বড়, মিম। Choice of antibiotics. So choice of antibiotics. No sign of infection or complication. Give amoxicillin oral 15 milligram per kg 8 hourly for 5 days. Secondly, if the child is severely ill, apathetic, lethargic, or looking sick, or has complications like shock, hypoglycemia, hyperthermia, dermatosis with raw or broken skin, respiratory tract or urinary tract infection, lethargic or sickly appearance, give ampicillin IV IM বা IV 50 milligram per kg 6 hourly for 2 days. Then amoxicillin oral 15 milligram per kg 8 hourly for 5 days and gentamicin IM or IV 7.5 milligram per kg once daily for 7 days. If the child fails to improve clinically by 48 hours or deteriorates after 24 hours, or if the child presents with septic shock or meningitis, antibiotics with a broader spectrum may be needed. Like ceftriaxone 75 to 100 milligram per kg per IV or IM once daily along with gentamicin. If malaria is suspected, antimalarial should be given. If exposed or infected, provide cotrimoxazole prophylaxis, trimethoprim 5 milligram per kg. Girovaccy pneumonia is present, then treat with cotrimoxazole, trimethoprim 20 milligram per kg per day in 4 divided dose for 2 weeks. ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিকের ব্যাপারে তোমরা মনে রাখবা, আমরা নিউমোনিয়াতে, ইয়ার ইনফেকশন, অলমোস্ট সকল ইনফেকশনে আমরা একই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে ইউজ করি। আইএমসিআই হলো তোমার একই অ্যান্টিবায়োটিক এনকারেজ করা হচ্ছে। স্যার নিউমোনিয়া রোগীকে আমরা যে অ্যান্টিবায়োটিক দিই, ইয়ার ইনফেকশন একই অ্যান্টিবায়োটিক, আর এখানে স্যামের ব্যাপারে একই অ্যান্টিবায়োটিক। যদি কোনো স্যামের রোগীর সাথে যদি কোনো ইনফেকশন না থাকে, সেখানে ওরাল অ্যামোক্সিসিলিন, সেক্ষেত্রে আমরা প্যারেন্টারাল দিব। আর যদি সিভিয়ার থাকে তাহলে সেফট্যাক্সন এবং জেন্টামাইসিন দিব। ঠিক আছে? আর ম্যালেরিয়া সাসপেক্ট করলে অ্যান্টিমারিয়াল দিব। বুঝতে পারছো তো? এটা খুব কঠিন কিছু না, নতুন কিছু বলার নেই। আচ্ছা, এখন আমরা চলে যাই কারেক্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আমরা স্টেপ 6 আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য আমরা চিকিৎসা। একটা হলো যে আমরা তোমার এনিমিয়া থাকলেও আমরা আয়রনটা শুরু থেকে দেই না, এই যদি সেকেন্ড উইক থেকে আয়রন শুরু করি। আর যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, প্রথম হলো ভিটামিন এ দেই ডে 1-এ, unless there is evidence that the dose has been enlarged. যদি কোনো আর যদি সাথে আই চেঞ্জ এবং স্কিন চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আমরা 3টা ডোজ দিয়ে থাকি, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, 14 ডে। কেমন? প্রথম দিন, দ্বিতীয় দিন আর 14 দিনের দিন। যদি তোমার স্যাবের রোগীর সাথে স্কিন চেঞ্জ এবং আই চেঞ্জ থাকে, সেক্ষেত্রে 3 ডোজ, অথবা ভিটামিন এ ডোজ কিভাবে দেওয়া হয়, যেখানে বলে দেওয়া আছে 0 to 5 মান্থ হলে আমরা 50,000 দেই, 6 মাস থেকে 12 মাস হলে 1 লাখ দেই, আর 1 বছরের বেশি হলে 2 লাখ দেই। এছাড়া আর কি ভিটামিন দেই? মাল্টিভিটামিন দেই উইদাউট আয়রন, ফলিক অ্যাসিড দিই। ফলিক অ্যাসিডের ব্যাপারে প্রথম দিন দেই 5 মিলিগ্রাম, তারপরে 1 মিলিগ্রাম পার ডে,
জিঙ্ক হলো 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, 0.3 মিলিগ্রাম, আর আয়রন দিয়ে 3 মিলিগ্রাম পার। এবং গুলো আমরা তাহলে সেমের রোগী আসলে আমরা প্রথম দিনে কি কি ভিটামিন দিব? ভিটামিন কি দিব? ভিটামিন এ ভিটামিন এ দিব, আর কি দিব? জিঙ্ক দিব, পটাশিয়াম দিব, ম্যাগনেসিয়াম দিব, ফলিসন দিব, ফলিক অ্যাসিড দিব প্রথম দিনই। আর শুধু আয়রনটা রিজার্ভ রাখবো, আপনি সেকেন্ড থেকে আমরা আয়রনে দিব। কেমন? তারপরে আমরা এত কিছু করার পরে আমাদের এখন হলো আসল কাজ, স্টার্ট ফিডিং কনশাসলি। খাবার শুরু করতে হবে, তার কনশাসলি আমরা ফিডিং শুরু করব। কনশাসলি বলতে কিছু ক্রাইটেরিয়া আছে। এক নম্বর হলো স্মল ফিডিং দিব, ফ্রিকুয়েন্ট ফিড অফ লো অসমোলার লো ল্যাকটোজ ফিডিং দিব। এটা পরে দেখে একজন কে পড়বে? এটা পাচ্ছি না তো কাউকে। আফরোজি জান্নাত নাকি? The stabilization phase are small frequent feeds of low osmolarity and low lactose, oral or nasogastric feeds, never parenteral preparations, energy intake of 100 kilocalorie per kg per day. স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখার সময় হচ্ছে না। এখন দেখা যায়? জি স্যার। তাহলে বলো স্টার্ট ফিডিংটা কিভাবে দেব বলতেছিলাম? তসলিমা আক্তার বলো, তসলিমা আক্তার। The stabilization phase are small frequent feeds of low osmolarity and low lactose, oral or nasogastric feeds, never parenteral preparations, energy intake of less than 100 calorie per kg per day, protein intake of 1 to 1.5 gram protein per kg per day. Total fluid intake through feeds should not be more than 130 ml per kg per day, 100 ml per day if the child has severe edema. Breastfeed, encouraged to continue breastfeeding, but give the prescribed amount of starter formula to make sure needs are met. If feasible, lactation should be tried in less than 24 months older children. তাহলে এখানে কিছু মৌলিক কথা আছে। একটা হলো আমরা আগে বলছিলাম যে স্টার্ট ফিডিং এর ব্যাপারে আমরা স্টেবিলাইজেশন ফেজের মধ্যে এটা স্মল দিতে হবে। কারণটা কি? তোমার স্যামের রোগী তো ধরো কেন স্যাম হলো, খাওয়া দাওয়া নাই, তাই না? না খাইতে খাইতে ওদের স্টমাকটা কিন্তু ছোট হয়ে আসে, সব অর্গানগুলো ছোট হয়ে আসে, হার্টগুলো ছোট হয়ে আসে। বাইরে দিয়ে যেমন বডি দেখা যাচ্ছে ছোট, তাই না? ওরা আলটিমেটলি সব সাইজে ছোট হয়ে থাকে। এই জন্য তাকে যদি আমরা শুরু থেকে ওভার ফিডিং দিই, লার্জ অ্যামাউন্ট ফিডিং দিই, দেখা যাবে যে ওরা টলারেট করতে পারে না। টলারেট করতে পারে না, ইভেন কার্ডিয়াক ফেলিউর পর্যন্ত হয়ে যেতে পারে। দিতে হবে স্মল ফিডিং, ফ্রিকুয়েন্ট ফিডিং দিতে হবে, কেমন? আর লো অসমোলারিটি ফিডিং দিতে হবে যাতে শুরুতে আমরা চেষ্টা করব ওরাল। যদি ওরাল খেতে না পারে, আমরা যে পরিমাণটুকু দরকার, না হলে আমরা প্রয়োজনে এনজিতে চলে যাব, কিন্তু কখনো প্যারেন্টারাল ফিডিং দিব না। আর যখন আমরা শুরু করব তখন তার এনার্জিটা হবে 100 কিলোক্যালোরি পার কেজি। এই এনার্জিতে আমরা খাবার দিব। সেখানে প্রোটিনটা থাকবে একটু কম, 1 থেকে 1.5 গ্রাম করে থাকবে পার। আর যদি আমরা টোটাল দিব সর্বোচ্চ 130 ml করে দিতে পারবো। আর যদি এডিমা থাকে তাহলে 100 ml করে দিব। আর ব্রেস্ট ফিডিং এ বাচ্চা থাকলে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করব। এই কয়েকটা মৌলিক কথা। আচ্ছা, প্রথম 2-3 দিব আমরা
2 আওয়ারলি ফিডিং, 1 থেকে 2 দিন দিব 2 আওয়ারলি, 3 থেকে 4 দিন পরে দিব আমরা 3 আওয়ারলি। আস্তে আস্তে দিন বাড়বে আর আমরা পরিমাণটা কমাবো, এটা বাড়াই দিব। মানে টোটাল ফিডিংটা ঠিকই থাকবে 130 ml, কিন্তু বিভাজনটা হবে প্রথম 2 দিন হলো 2 ঘন্টা পর পর, তার 3 থেকে 5 দিন 3 ঘন্টা, এরপরে 6 দিনের পর থেকে আমরা 4 আওয়ারলি ফিডিং দিব হবে। এরপরে আমরা চলে আসি অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ। আগে তো দিলাম আমরা প্রসেস ফিডিং, এখন আমরা ক্যাচ আপ গ্রোথ। সে তোমার 7 দিন পরে তার ওয়েট গেইন হওয়া শুরু হবে, তখন আমরা যখন ওয়েট গেইন শুরু হবে তখনই তার ফিডিং এর পরিমাণটা বাড়াই দিব। ফিডিং এর বাড়াই দিব, এখন আমরা দিব F100, আগে দিয়েছিলাম কোনটা F75, তাই না? হ্যাঁ, এখানে মেনশন করি নাই, মেনশন করা হয়নি কথাটা না। স্টার্ট ফিডিং এ যখন দিচ্ছে সেখানে আমরা দিচ্ছি হলো F75, কেমন? আর যখন আমরা ওয়েট গেইন হওয়া শুরু করবে তখন আমরা ফিডিং দিব F100। এই 100 এর ক্রাইটেরিয়া হলো যে 100 ml এর মধ্যে 100 কিলো ক্যালোরি পাওয়া যাবে। আরেকটা বিষয় হলো এখানে প্রোটিনটা থাকবে হাই প্রোটিন। আগেটাতে কত ছিল? 1 থেকে 1.5 গ্রাম, এখানে হলো প্রায় 2.9, প্রায় 3 থাকে। এখানে প্রোটিনটা আমরা বাড়াই দিই, কারণ তাদের ডিমান্ডটা তখন বেড়ে যায়। এবং পাশাপাশি তাদেরকে আমরা খিচুড়ি হালুয়া খাওয়ার কথা পরামর্শ দিব। ওয়েট গেইন 3টা ভাগে ভাগ করা হয় আবার, পুয়ার ওয়েট গেইন, মডারেট ওয়েট গেইন। পুয়ার বলি যদি আমরা 5 পারে, মডারেট বলি 5 থেকে 10, 10-এর বেশি হলে আমরা বলি যে ভালো, তাকে আমরা ধন্যবাদ জানাই, তার ফিডিং ঠিক আছে, প্রোটোকল ঠিক আছে। এখন এখানে হলো স্টিমুলেশন এন্ড ইমোশনাল সাপোর্ট। সেভের রোগীরা তারা অনেকদিন ভালোবাসা থেকে বঞ্চিত থাকে, এই জন্য তাদেরকে টেন্ডার লাভিং কেয়ার দিতে হবে, তাদেরকে হাসতে হবে, খেলতে হবে, তালি দিতে হবে, টাচিং করতে হবে, একটা আনন্দঘন পরিবেশে তাদেরকে রাখতে হবে, খেলার সামগ্রী দিতে হবে, হ্যাঁ, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে। তারপর তোমার প্যারেন্টাল কেয়ার গিভার যারা এরা যাতে কমফোর্টলি এদের সাথে সময় দেয় সেটা মেনটেন করতে হবে। আর ফাইনালি আমরা প্রিপেয়ার ফর ডিসচার্জ। কখন আমরা রোগীকে ডিসচার্জ করবো? রোগীকে ডিসচার্জ করবো হলো ওয়েট ফর লেংথ আর হাইট যদি -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, তখন আমরা ছুটি দেওয়ার চিন্তা করবো। এখানে কিছু ক্রাইটেরিয়া কথা বলা হচ্ছে, পরে দেখি ক্রাইটেরিয়া গুলো কি কি। ফারিহা বাঁধন পড়ো, ফারিহা বাঁধন, ফারিহা বাঁধন। Where there in areas where there is no community based outpatient care, discharge may be given if the following criteria are present. Criteria for discharge from inpatient তোমার কানেকশন ভালো নাই, থাক তুমি অফ যাও। ঠিক আছে, ঠিক আছে। বিষয়টা হলো আমরা রোগীকে কখন ছুটি দিব। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া বলা আছে, বাচ্চার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া, কিছু মায়ের ক্ষেত্রে ক্রাইটেরিয়া। হ্যাঁ, বাচ্চার ক্রাইটেরিয়া কি? ওয়েট ফর হাইট অর লেংথ -2 হতে হবে, এডিমাটা রিজলভ হইতে হবে, কোনো ইনফেকশন মেডিকেল কমপ্লিকেশন থাকা যাবে না, ইমিউনাইজেশন কমপ্লিটেড থাকতে হবে। এগুলো বাচ্চার শর্ত। মায়ের শর্ত হলো মাকে জানতে হবে হাউ টু প্রিপেয়ার হোমমেড ব্যালেন্স ডায়েট, গিভ হোম ট্রিটমেন্ট অফ ডায়রিয়া। মাকে ডেঞ্জার সাইনগুলো জানতে শিখাই দিতে হবে এবং অ্যাডভাইস ফলো আপ। এই হলো মোটামুটি তোমার 10 স্টেপ ম্যানেজমেন্ট হয়ে গেল। এখন আমরা এই স্লাইডটাতে কি বলতে চাচ্ছি, আমরা কি কি এই যে ধরো এখন ম্যালনিউট্রিশন আমরা 10টা স্টেপের চিকিৎসা দিলাম, ভালো হয়ে গেল, ছুটি দিয়ে দিলাম, যাতে করে ফার্দার আর তার মধ্যে কোনো প্রিভেনশন মানে আবার রিকারিং না হয়, আবার তার ম্যালনিউট্রিশন ডেভেলপ না করে, তাকে আমরা কিছু কাউন্সিলিং করব। কি কি কাউন্সিলিং করবো? একরামুন্নেসা পড়ো, একরামুন্নেসা। Ji sir, teaching parents to for the child to prevent nutrition recurring, correct breastfeeding and feeding practice, frequent feeding with energy and nutrient dense foods, how to treat or seek treatment for diarrhea and other infections, when to take the child for immunization,
ensure that the child receives vitamin A supplement. Children aged 6 to 59 months, and anti-helminthitic drug children aged 24 to 59 months every 6 months. Proper nutrition of pregnant and lactating child. বুঝতে পারছো বিষয়গুলো সব? আমরা সেমের রোগীকে চিকিৎসা দেওয়ার পরে যাতে করে তার আবার তার ম্যালনিউট্রিশন না হয়, তাকে আমরা কি কি কাউন্সিলিং করব। এক নম্বর হলো কারেক্ট ব্রেস্ট ফিডিং এবং ফিডিং প্র্যাকটিস ঠিক করব। দুই নম্বর হলো তাকে ডায়রিয়ার এবং আদার ইনফেকশনের ট্রিটমেন্টটা তাকে শিখিয়ে দেবো, হাউ টু ট্রিট। তিন নম্বর হলো ইমিউনাইজেশন কমপ্লিট করব। চার নম্বর হলো ভিটামিন এ খাওয়াবো। 6 নম্বর হলো কি মায়ের নিউট্রিশন মেনটেন করতে হবে। হ্যাঁ, এই 6টা বিষয় করলে আমরা বাচ্চাদেরকে ফার্দার তোমার ম্যালনিউট্রিশন না হওয়ার সম্ভাবনা আছে, প্রিভেনশন করতে পারবে। আরো স্লাইড ছিল তোমার অ্যাসোসিয়েটেড ইনফেকশন, সেগুলো তোমরা পড়ে নিও, আমি দিয়ে দিব না পরে এটা। এই মোটামুটি আজকে আমরা শেষ করতে যাচ্ছি। বিষয়গুলো আমরা আর এলাবোরেট করতে চাচ্ছি না। তোমরা সবাই কি বুঝতে পারছো? একটা কোশ্চেন ছিল। জি বলো। স্যার এই যে ইডিমার ক্ষেত্রে ডায়োটিক কেন দিব না? এডিমাতে ডায়োটিক দিব না এই জন্য, তার এডিমাটা কেন হলো? তার এডিমা হলো তোমার হাইপোপ্রোটিনেমিয়ার জন্য, তোমার ফিডিং ইনএডিকুয়েটের জন্য, তাই না? এখানে তোমার এডিমার কারণটা হলো হাইপোঅ্যালবুমিনিয়া, হাইপোপ্রোটিনেমিয়া, অথবা তোমার এখানে ফিডিং এর জন্য। যখনই আমরা দেখা যাবে গ্রাজুয়ালি ফিডিংটা মেনটেন করতে যাই, 2-3 দিন ফিডিং দিলে দেখা যায় তার এডিমাটা সাবসাইড করে যাবে। এখন যদি আমরা ডায়োটিক্স দেই দেখা যাবে তার তোমার ফ্লুইড লস করবে। হ্যাঁ, কিন্তু এই ফ্লুইড লস করে আলটিমেট সে তো রেনাল কষ্ট না। হ্যাঁ, তার এখানে ফ্লুইড এডিমার কারণ হলো তোমার এখানে ফিডিং ইনএডিকুয়েট ছিল। ফিডিংটাকে কারেকশন করলেই তার এডিমা ফ্রি হয়ে যাবে। যেহেতু তার কোনো ইন্ডিকেশন নাই সেহেতু আমরা দিব না এখানে। তার ফিডিং 2 থেকে 3 দিন ফিডিং মেনটেন করলেই তার এডিমা সাবসাইড করে যায়। বরং যেখানে ফ্লুইড তোমার ডায়োটিক দিতে গেলে সে শকে চলে যেতে পারে, যে ক্ষেত্রে আমরা এখানে টেনশনে থাকি, দিতে চাই না। যখন ফ্লুইড দিলে তোমার ওভার ফ্লুইড হয়ে যেতে পারে, এই জন্য কোনো দেওয়া যাবে না। এখানে আমরা ফিডিং মেনটেন করলেই তার তোমার এডিমা সাবসাইড করে যায়। আর কোনো প্রশ্ন তোমাদের? আর কোনো কিছু জানার আছে বলো? দেখি কতটুকু মনে আছে, বলো দেখি। আমরা রিজোমালটা কিভাবে বানাবো? তাহমিনা বলো। তাহমিনা, তাহমিনা তাহমিনাকে পাচ্ছি না। আসমা ফাহমিদা বলো। আসমা ফাহমিদা, কে বলবা? বলো, একজন বলো। তাহমিনা চলে আসছে, বলো তাহমিনা বলো রিজুমাল কিভাবে বানাবো? স্যার রিজুমালের ক্ষেত্রে হচ্ছে স্যার পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স থাকবে তাকে 100 লিটার পানি 1 লিটার পানি আনতে বলবো। 1 লিটার পানি পর আমরা 150 ml স্যার অনুমান করে ফেলে দিব এবং ওইটার মধ্যে হচ্ছে 20 mg গ্লুকোজ দিব। জি, গ্লুকোজ দিব। আর যদি মাইক্রোনিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে 10 to 15 গ্রাম দিব। হলো? কমপ্লিট হলো? WHO ওআরএস দিতে হবে। ওআরএস দিতে হবে, তাই না? এই হলো রিজুমাল দেব আমরা। হ্যাঁ, রিজুমাল। আচ্ছা, আরেকজন বলো দেখি। আশফিক বলা। আমরা হাইপোগ্লাইসেমিয়ার জন্য আমরা কি চিকিৎসা দিব? হাইপোগ্লাইসেমিয়া কিভাবে অ্যাসেসমেন্ট করব? আফরু কি আশফিক আনজি নাকি? তোমাদের পুরো নাম লেখো না কেন? ও
বলো আশফিক আঞ্জিন। আঞ্জিনের পুরো নাম কি? আশফাক নাকি আশফাক? হ্যাঁ, তোমার পুরো নাম কি? আশফাক আশফাক আঞ্জিন ওই আছে? বলো আশফাক আঞ্জিন তো হারাই ফেললাম দেখি আবার, বলো আশফাক আঞ্জিন বলো। আমরা হাইপোগ্লাইসিমিয়া কিভাবে অ্যাসেসমেন্ট করব? হাইপোগ্লাইসিমিয়া কিভাবে অ্যাসেসমেন্ট করব? আশফাক পারছে না। ফারিয়া মেহের বলো, ফারিয়া মেহের। ফারিয়া মেহের নাই। ফারিয়া মেহের নাই। পাওয়া যাচ্ছে না। কে বলবা বলো? নাইম ইসলাম বলো, নাইম ইসলাম। জি স্যার। নাইম ইসলাম বলো। হাইপোগ্লাইসেমিয়া আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করব এবং কিভাবে চিকিৎসা দেব? স্যার প্রথমে স্যার হাইপোথার্মিয়া দেখবো স্যার, এক্সিলারি টেম্পারেচার লেস দেন 35 ডিগ্রি সেলসিয়াস অর 95 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ রাইট। তারপর লেথার্জি, লিম্ফনেস, কনভালশন এগুলো দেখবো। হ্যাঁ, আর ইনভেস্টিগেশন সুযোগ থাকলে কি করব? স্যার কনফার্ম করব কিভাবে? স্যার ব্লাড গ্লুকোজটা লেস দেন 3 মিলিমোল পার লিটার। রাইট, 3 মোলের নিচে আসলে আমরা হাইপোগ্লাইসেমিয়া কনফার্ম। এখন ট্রিটমেন্ট বলো। ট্রিটমেন্টটা তো মনে নেই। আর মনে আছে? প্রমা বিশ্বাস দেখি বলতে পারে কিনা? প্রমা বিশ্বাস, প্রমা বিশ্বাস বলো। স্যার মনে নাই। কার মনে আছে দেখি তাহলে বলো। তাড়াতাড়ি ভুলে গেলে কেমনে হবে? কে বলবা বলো? একজন স্বতঃস্ফূর্তভাবে বলো। 10% গ্লুকোজ দিতে হবে। কে বলছো? স্যার জান্নাতুল মাওয়া। হ্যাঁ ক্যাপ্টেন বলো। হ্যাঁ 10% গ্লুকোজ দিব। হ্যাঁ তারপরে কিভাবে বলো? তারপর স্যার স্টার্টার দিতে হবে। স্যার গ্লুকোজ আইভি দিব, আইভি। শুরুটা ভালো হয়নি, সন্তোষজনক না। আরেকজন বলো, ফারিয়া মেহের বলো, ফারিয়া মেহের। স্যার 50 ml 10% বোলাস ডোজে স্যার গ্লুকোজ দিব। বলছো নাকি? সালমান রহমান, সাইমা, সাইমা বলছো নাকি? জি স্যার, জি স্যার বলো। স্যার 10% গ্লুকোজ দিব স্যার, বোলাস ডোজে 50 ml। প্রথম এটা হলো প্রথম কথা। কনসাস থাকলে একভাবে ম্যানেজ করবো, আনকনসাস থাকলে একভাবে ম্যানেজ করবো, সেটা বলো। স্যার যদি কনসাস থাকে তাহলে হচ্ছে 50 ml বোলাস ডোজে 10% গ্লুকোজ দিব। আর স্যার সুক্রোজ সলিউশন দেওয়া যেতে পারে যদি ওটা না থাকে। সুক্রোজ সলিউশনটা স্যার হবে 5 মিলিগ্রাম 1 রাউন্ডেড টিস্পুন সুগার দিব 50 ml ওয়াটারের মধ্যে। এটা ওরালি খাওয়াবো বা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে খাওয়াবো যদি না খেতে পারে ওরালি। দেন স্যার ফিড স্টার্টার দিব, এটা হচ্ছে স্যার F75 এভরি 30 মিনিটস অ্যাপার্ট দিতে হবে 2 ঘন্টা যাবত। আর স্যার বাচ্চাটাকে ওয়ার্ম অ্যান্টিবায়োটিক দিতে হবে আর আওয়ারলি ফিড দিতে হবে, এটা রাতে দিনে সব সময়। সাইমা ভালো বলছে। সাইমা তো কি দেখে দেখে বললা নাকি? হ্যাঁ জি স্যার, স্যার মানে লিখে রেখেছিলাম। সময় কোথায় পাইলা?
আচ্ছা আচ্ছা ফাইন, ভালো সাইমা তো ভালোই বলেছে। তারপরে আনকনসাস থাকলে কিভাবে চিকিৎসা করবা? ফারিয়া মেহের বলো। আনকনসাস উইথ হাইপোগ্লাইসেমিয়া আর ইউ ট্রিট? ফারিয়া মেহের জি স্যার। বলো। Hypoglycemia with unconscious, how you treat? Same with hypoglycemia with unconscious, how you স্যার treat? 10% গ্লুকোজ IV দিব, followed by 50 ml of 10% glucose or sucrose by NG tube. Right. স্যার দেন হচ্ছে স্যার F7 starter স্যার, দেন যদি পারসিস্ট করে দেন স্যার IV গ্লুকোজ দিব। কি পারসিস্ট করে? কি পারসিস্ট? যদি কনভালশন পারসিস্ট করে দেন স্যার হচ্ছে IV গ্লুকোজ দিব আর পার রেক্টাল ডায়াজেপাম দিব 0.5 mg per kg body weight. Then sir child warm, keep the child warm, then antibiotic দিব আর day and night 2 hours feed করব। এটা কি দেখে দেখে বললা নাকি তুমি? না স্যার, স্যার আপনি অনেকবার পড়াইছেন তো স্যার, মনে আছে। আজকে বলা থেকে আচ্ছা জি ঠিক স্যার। আছে, শেষ করে দে। মোটামুটি বোঝা গেছে তোমাদের মনোযোগ কিছু ছিল। আমি মাঝে মাঝে তোমাদেরকে ধরি, এই জন্য ধরি যাতে তোমাদের সেগুলো খুব মৌলিক এবং প্র্যাকটিক্যাল পয়েন্ট, খুব থিওরিটিক্যাল হাই থিওরিটিক্যাল কিছু না, প্র্যাকটিক্যাল বিষয় এগুলো। এগুলো তোমরা যখন পাস করে আসবা দেখবা যে ওয়ার্ডে প্রতিদিন ফেস করতে হবে। ইন্টার্নশিপ যখন শুরু করবা এগুলো ম্যানেজ করতে হবে তোমাদেরকে। এই জন্য তোমাদের পাশের জন্য পড়া না, পরীক্ষা পাশের পরেই তোমাকে ম্যানেজ করতে হবে এই রোগীগুলো। কিভাবে ম্যানেজ করতে হবে এখন থেকে যদি তোমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু তুমি পয়রা মজা পাবা না। যে একটা কেস আসলো তোমাকে ম্যানেজ করতে হবে, কারণ অনেক সময় তোমরা একা থাকবা। এই যে আমরা তোমার ডিউটিতে আসো, তোমাদেরকে একা রেখে চলে আসি, তোমাকে একটু ওইভাবে মনে রাখার চেষ্টা না করো তাহলে কিন্তু বারবার বলার চেষ্টা করছি। তো ধন্যবাদ, আজকে মোটামুটি শেষ করে দেই। সবাই মোটামুটি মনোযোগ দিয়ে ছিল। আমাকে পাঠিয়ে দিলে সবাইকে দিতে পারবো। আচ্ছা, দেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে। এটা আসলে তোমাদের ওই গাইডলাইনটা একটু নেট থেকে নিয়ে আনা সবচেয়ে উত্তম হবে। এটা আমার মানে আপনার স্লাইডে স্যার গুছানো আছে অনেক বেশি, আমাদের পড়তে সুবিধা হয়। কিছু কথা কিছু কমানো আছে আর কি, প্রয়োজনীয় কথাগুলো আনা হয়েছে তোমাদের জন্য, যেগুলো না জানলেই নয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, আমাদের ক্লাসে আজকে সবাই আন্তরিকতার সাথে অংশগ্রহণ করার জন্য। আমরা নেক্সট ক্লাস তোমাদের সাথে আমাদের নেফ্রোটিক সিনড্রোমের একটা ক্লাস আছে, এটা আমি শিডিউলটা পরে দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আমরা শেষ করি আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।